এটা আমার প্রথম ছবি মন মানে না, বেরোচ্ছে অন দ্য 13th of February। অনেক অনেক ভালোবাসা দিয়ে অনেক খেটে আমরা এই ছবিটা বানিয়েছি। আমরা আশা করছি যে আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো আমি গ্যারেন্টি দিচ্ছি যে একদম নস্টালজিয়াতে ভরা একটা ছবি, প্রেমের ছবি। আপনি কিন্তু হল থেকে হাসি মুখে বেরোবেন আর ওই ফিলিংটা আপনার সাথে অনেক দিন থাকবে। নেপোটিজমকে ডিফেন্ড আমি করতে পারবো না, কারণ আমি তো হিয়া চ্যাটার্জি, ডটার অফ শাশ্বত চ্যাটার্জি। আই এম ভেরি প্রাউড দ্যাট আমি শাশ্বত চ্যাটার্জির মেয়ে। আমি আমার বাবাকে দেখে ছোটবেলা থেকে অ্যাক্টর হতে চেয়েছি। এবার লোকেরা কথা বললো বলে কি আমি আমার স্বপ্নটা ছেড়ে দেব? এটা তো আমার দোষ না যে আমি একজন অভিনেতার মেয়ে হয়ে অভিনেত্রী হতে চেয়েছি। তুমি কি ছোটবেলা থেকেই ভেবেছিলে যে তুমি অভিনয় জগতেই পা রাখবে? আমার কোনো প্ল্যান বি ছিল না। 6 মাস বয়স থেকে আমি সেটে যাচ্ছি। আমায় ঘুম পাড়াতো বাবা গুপি গাইন বাগাবাইনের ডায়লগ বলে বলে। আমি কখনো লাইফটাকে সিনেমা ছাড়া দেখিনি। আমার বাবা এত ভালো একজন অভিনেতা, আই থিঙ্ক ওই বোধটা অনেকদিন হয়ইনি। যাদের নাম আমার সাথে নেওয়া হচ্ছে তাদের আমি এখন নোকের যোগ্য নই। আমার বাবা নিজেই বলে, তোকে কম্পেয়ার করতে হলে তুই আমার প্রথম ছবির সাথে নিজেকে কম্পেয়ার কর, আমার এই ছবির সাথে নিজেকে কম্পেয়ার করতে যাস না, বিকজ দ্যাটস নট ফেয়ার। আই এম সুপার গ্রেটফুল যে আমার প্রথম ছবির ডিরেক্টর হচ্ছে রাহুল মুখার্জি, বিকজ আমায় যেইভাবে ধরে শিখিয়েছে, আই থিঙ্ক তার জন্য আমি আমার ফুল পোটেনশিয়ালটা দিতে পেরেছি। ইট ইজ আ ট্রিবিউট টু SRK 90s লাভ স্টোরি। রাহুলদার জন্য আমি আগে একটা অডিশন দিয়েছিলাম দিলখুশের জন্য, আর আই থিঙ্ক হি ইজ দ্য মোস্ট হার্ড ওয়ার্কিং পার্সন আইভ মেট। ভীষণ প্যাশনেট একজন মানুষ। সৌম্য আর ঋত্বিকের সাথে কাজ করার ব্যাপারে আমাকে একটু বলো। কয়েক মাস আগে আমি বাড়িতে বসে খাঁকি বেঙ্গল চ্যাপ্টার দেখছি, কারণ বাবাও আছে, ঋত্বিকের অভিনয় দেখছি। I was like, wow, he's a wonderful actor. It will be great to share screen with him one day. তারপরে হঠাৎ আমার মনে আছে অরিত্রদা আমার একটা স্ক্রিনশট পাঠিয়েছিল, কংগ্রাচুলেশনস ইউ হ্যাভ আ রাহুল। আর আমি না ওই ছবিটা দেখে I was like, ঋত্বিক ভৌমিক হচ্ছে আমার রাহুল। আমি এতটা ওর ক্রাফটটাকে অ্যাডমায়ার করি, ওই থটটা কখনো আসেনি যে আমার প্রথম ছবির হিরো হবে ঋত্বিক। সেটাই সবচেয়ে বেশি ঝগড়া করেছি সৌম্যর সাথে, কারণ আমাদের ওই রকম সম্পর্কটাই হয়ে গেছিল। মানে এত সুন্দরভাবে বন্ডটা ডেভেলপ হয়েছিল যে সিনগুলো করাটা অনেকটা সহজ হয়ে গেছিল দুজনের সাথে। মানে ওরা এতই ওয়ার্ম ছিল টুয়ার্ডস মি প্রথম দেখে, যে তোর কি মনে হয় তুই কি করতে চাস বল এই সিনটাতে। অ্যাজ সিনিয়র অ্যাক্টার্স ফর দেম টু আমাকে এই জায়গাটা দেওয়ার জন্য আমি সত্যি ভীষণ গ্রেটফুল। নমস্কার, বৈঠকখানা আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি আরাত্রিকা, and today we have with us a very special guest, Hiya. Her upcoming film is coming and we'll discuss all about it. Hi Hiya. Hello. I'm loving the conversation we're having already. Yes, that is there. I'm already half তো আমরা ওটাতেই বের করে দিলাম। আমার তো তাই মনে হচ্ছে যে আমাদের অর্ধেক পডকাস্ট হয়ে গেছে, এবার তারপরে ক্যামেরা রোলিং শুরু হয়েছে। বাট উইল কন্টিনিউ অন দ্যাট। সো হিয়া, প্রথমেই তোমার কাজকে নিয়ে কথা বলি, ঠিক আছে? তোমার নতুন ফিল্ম আসছে মন মানে না, এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা আমাদেরকে একটু বলো। তো আমি একদম শুরু থেকে শুরু করছি। অ্যারাউন্ড ফেব্রুয়ারি যখন ছবিটা রিলিজ হচ্ছে, লাস্ট ইয়ার ওই ফেব্রুয়ারির সময় আমি বসে টিভি দেখছিলাম বাড়িতে বা ওরম কিছু। আসলে রাহুলদার জন্য আমি আগে একটা অডিশন দিয়েছিলাম দিলখুশের জন্য, কিন্তু ইট ডিডন্ট ওয়ার্ক আউট। তো তারপর একটা ফোন আসে, রাহুলদা বলে আমি একটা ছবি করছি, আই এম গেটিং ব্যাক টু সিনেমা, তো তুই আয় আমার অফিসে আয়, একটা গল্প বলবো আর তুই একটা অডিশন দে। তো আমি তো খুবই এক্সাইটেড যে ঠিক আছে ফাইনালি একটা অডিশন কল, লেট মি গো সি কি করা যায়, ক্যারেক্টারটা কি অ্যান্ড এভরিথিং। তো মা আর আমি যাই, কারণ আমি মায়ের সাথে ভীষণই ক্লোজ। তো মায়ের থেকে একটা অ্যাপ্রুভ না হলে আমি কিছুই এগোতে পারি না আর কি। সো মার সাথে আমি গিয়ে যাই, তারপরে শুনলাম ইটস আ লাভ স্টোরি। তারপরে পুরো গল্পটা শোনার পর ভেতর থেকে একটা হয় না কলিং, যে এটা আমায় করতেই হবে, মানে আমাকে আই হ্যাভ টু ক্র্যাক দিস অডিশন, মানে আমি জানি না কি হয়ে যাক আমাকে আমার বেস্টটা দিতেই হবে। তো তারপরে শুরু হলো একটা মানে বেশ কয়েকটা রাউন্ডস অফ অডিশন অ্যাকচুয়ালি। প্রথম ছিল একটা স্ক্রিপ্ট পাঠিয়ে দিয়েছিল, যেরকম হয় তুমি একটা রেকর্ড করে একটা ভিডিও পাঠালে, তারপরে বললো আচ্ছা তুই এবার অফিসে আয় একদিন, দিয়ে অফিসের বাইরে একটা রাস্তা আছে, তো আমার একটা স্ক্রিপ্ট দেওয়া হলো, এবার বল প্রিটেন্ড কর তোর পাশে রাহুল আছে, কনভারসেশনটা করতে করতে, বিজি রাস্তা, হ্যাঁ মানে যাচ্ছে অটো যাচ্ছে ট্যাক্সি যাচ্ছে, হাঁটতে হাঁটতে এর মধ্যে দিয়ে যা, ডিস্ট্র্যাক্ট হবি না,
সেটাই হচ্ছে তোর, দ্যাট ইজ দ্য মার্ক অফ অ্যান অ্যাক্টর। ডিস্ট্র্যাক্ট হবি না, প্রিটেন্ড কর এখানে রাহুল আছে, কোনো রাহুল নেই, থাকলে অ্যাকচুয়াল রিয়েল কেমিস্ট্রি ডেভেলপ কর। তো ওইরমভাবে আরেকটা অডিশন হলো। তারপর আমার মনে আছে আমি ঘুম থেকে একটু দেরি করে উঠেছিলাম একদিন, 11টা নাগাদ উঠেছি, আমি দেখছি রাহুলদার মেসেজ 12টার মধ্যে 2টো গানে লিপসিং করে পাঠাবি, এই একটা এক্সপ্রেশনের একটা এক্সারসাইজ ছিল, ওইটা করে আমাকে ভিডিও পাঠা। সোরাম করে 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 আই থিঙ্ক ইট ওয়েন্ট অন বেশ কয়েক উইক ধরে, মানে 1 মাসই প্রায়। তারপরে ফাইনালি আরেকবার আমার অফিসে ডাকে। আমি তো ভেবেছি আবার হয়তো আমার একটা অডিশন, কিছু একটা প্রসেস হবে, বাট এই অডিশন প্রসেস আমি অনেক কিছু নিজেই শিখলাম, মানে এত সুন্দর সুন্দর এক্সারসাইজেসও দিয়েছিল আমাকে, যে তারপরে গিয়ে আমাকে রাহুলদা বলল যে কংগ্রাচুলেশনস, তুই বিদিশা। তো আমি বলছি এবার যখন এটা এই অপরচুনিটিটা এসছে তো তাহলে তো করতেই হয় আর কি। তারপরে একটা এক্সটেন্সিভ বেশ অনেক মাস ধরে ওয়ার্কশপ চললো। অরিত্রদা আছে আমাদের, অরিত্রদার সাথেই মেনলি আমার ওয়ার্কশপগুলো হতো। সেখানে আরও অ্যাক্টিং এক্সারসাইজেস দিয়ে ক্যারেক্টারটা ব্রেকডাউন করে, ক্যারেক্টারটা ডেভেলপ করে অনেকদিন ওয়ার্কশপ হলো, দিয়ে তারপরে আস্তে আস্তে অন্য কাস্ট মেম্বার্সরা জয়েন করলো, তো সবাই মিলে ওয়ার্কশপ করে করে ফাইনালি ফ্লোরে গিয়ে আই ডোন্ট নো, হয় না যখন একটা স্বপ্ন সত্যি হয় কিন্তু ওইটা ফিল হয় না, ওই ব্যাপারটা যে ওটা বাবা এটা হচ্ছে সত্যি হয়ে গেল, আমি ফিল্ম করতে শুরু করে দিলাম। হ্যাঁ, মানে আমার মনে হয় এখনো ব্যাপারটা সিঙ্কিনই করেনি, জানো তো, মানে যে ছবিটা শুট করে দিয়েছি, এখনো যে প্রমোশন হচ্ছে, আমার এখনো কোথাও সিঙ্কিনই করছে না ব্যাপারটা যে আমার ছবি বেরোবে। তো ওইভাবে আর কি জার্নিটা শুরু। তারপরে অ্যাক্টিংয়ে ফ্লোরে পৌঁছে বুঝলাম অনেক টেকনিক্যালিটিস আছে যেটা আমি কিছু জানিই না, মানে একটা নিউ কামার হিসেবে কি আর জানবো, ক্যামেরা নেওয়া, কয়েকটা টেকনিক্যাল টার্মস, শ্যুটের টেকনিক্যালিটি, তো ওইগুলো আস্তে আস্তে শেখা, মানে ফিগারিং মাই ওয়ে থ্রু ইট। ওইটা একটা ইনিশিয়ালি একটু চ্যালেঞ্জিং তো ছিলই, কারণ যেরকম ধরো আমি যখন ওয়ার্কশপ করছি আমি তো অনেক ফ্রিলি কোনো মুভমেন্ট করে দিলাম, কিন্তু ক্যামেরা অ্যাক্সেসই অতটা না, তো আমি ওইটা মাথায় রাখা, দিয়ে আশেপাশে একটা কেয়স চলছে তার মধ্যে ইমোশনটা ধরে রেখে অ্যাক্টিং করা, তো ওইগুলো আস্তে আস্তে শিখে ডেভেলপ করে এবার কাজটা আসছে, এবার দেখা যাক কি হয়। অফকোর্স ভালো হবে, আমরা বসে আছি, উই আর অল ভেরি ইগারলি ওয়েটিং ফর ইট। বাট এই যে তুমি এত কিছু বললে, এতটা প্রসেস প্রিপারেশন যেটা তোমাকে নিতে হয়েছে, এটা থেকেই আমার ফলো আপ কোয়েশ্চেন, বেশিরভাগ লোকেরা ভাবে যে অভিনয়টা ভীষণ ইজি। তাহলে এই ভুলটা লোকের মধ্যে কেন? লোকে ভাবে যে এই ক্যামেরা রোলিং অ্যাকশন বললো আর আমি অভিনয় করে দিলাম, কিন্তু অভিনয় কিন্তু এটা না, আর অভিনয়টা একটা প্রসেস দিয়ে যায়। এই ব্যাপারে মানে এই যে চিন্তাটা, এটা কতটা একটা অ্যাক্টরকে এফেক্ট করে? আই থিঙ্ক মানে এটা আমার ছোটবেলা থেকেই বলো বাবার জন্য, এইটা আমার অনেক আগেই ভেঙে দেওয়া হয়েছিল মিসকনসেপশনটা যে সবাই অ্যাক্টিং করতে পারে, ওটা যে একদমই সত্যি নয়। আর যে একজন অ্যাক্টরকে কেউ যেরকম অন্য সাবজেক্ট পড়ে তো তুমি ওই প্রফেশনে ঢোকো, নইলে এটা প্রফেশন হতো না। আজ যদি সবাই এই কাজটা করতে পারতো তাহলে এটা প্রফেশন থাকতো না। মানে তোমার অ্যাকচুয়ালি একটা কিছুতে ভালো হওয়ার জন্য সেটা যাই হোক তোমাকে ওই এফর্টটা দিতে হবে। সেটা ছোটবেলা থেকে যখন আমরা ব্রাশ করা শিখি, করতে করতে তো আস্তে আস্তে শিখি না, ছোটবেলায় তো একটা বাচ্চা ব্রাশ তুলে ঠিক করে ব্রাশ করতে পারবে না। সিমিলারলি যদি ওই ছোট ছোট জিনিস শিখতে হয় তাহলে হাউ ক্যান ইউ এক্সপেক্ট যে একটা পুরো প্রফেশন তুমি যে কেউ মানে করে ফেলতে পারবে, হয়ে গেল জাস্ট করে ফেললাম। মানে হ্যাঁ আমি তো করতে চাই তো তুমি ওটার জন্য কি করছো, তুমি ট্রেনিং নিচ্ছ না কি করছো, ওই স্কুলিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর সেটাই আই থিঙ্ক ডিফারেন্সিয়েশনটা করে, জানো, আফটার আ পয়েন্ট, মানে এটা তুমিও জানবে বিইং অ্যান অ্যাক্টর, যে ওই স্কুলিংটা তোমাকে ডিফারেন্ট করবে ফ্রম আ লট অফ পিপল যারা হয়তো স্কুলিং না করেই বা ওই চর্চাটা না করে, স্কুলিং মানে এই নয় যে তোমাকে গিয়েই একটা ইনস্টিটিউটে ভর্তি হয়ে শিখতে হবে, বাট তুমি ছোটবেলা থেকে কতটা শেখার চেষ্টা করছো নিজের সাথেই, মানে ওই জার্নিটা তোমার যদি না থাকে, অ্যাক্টিং ওরকম হুট করে একদিন ক্যামেরা রোল করে দিলাম অ্যাক্টিং করে দিলাম হয় না। আর অ্যাক্টিং করতে গেলে না ক্যামেরার সামনে আর ক্যামেরার পেছনে দুটো দিককেই বুঝতে হয়, নাহলে অ্যাক্টিং করা যায় না। কোথায় লাইট আছে, কোথায় তোমায় তাকাতে হবে, কি কি দিকে তাকালে তোমার ক্যারেক্টারটা জাস্টিফিকেশন হবে, ওটা কিন্তু হয় না ওরকম ভাবে, আমি দেখেছি। তোর এই আধ খাপছা হবে পুরো ব্যাপারটা, মানে তুমি হয়তো ফাটিয়ে পারফরমেন্স দিলে কিন্তু তোমার যদি টেকনিক্যালিটি সেন্স না হয়, যেটা আমার একটা হয়েছিল, আমি একটা শট দিলাম, ক্যামেরাটা এখানে, কিন্তু আমি লাস্টে এন্ড করলাম অন্যদিকে ঘুরিয়ে মুখটা, তাহলে কি করে হবে? আমার রাহুল দা এসে বলেছে তুই যেটা করলি
এটা কি করে হবে। আর আই থিঙ্ক ওইদিকে আমি গ্র্যাজুয়েশন করেছি ইন মাস কমিউনিকেশন অ্যান্ড ভিডিওগ্রাফি, তো সেটা হ্যাজ হেল্প মি অলট, কারণ আমি পুরো নিজে একটা ছবি বানিয়েছি, মানে ফ্রম এডিটিং টু সাউন্ড ডিজাইনিং টু ভিডিওগ্রাফি টু ডিরেকশন, বুম মাইক ধরা, কোথায় ধরলে সাউন্ড বেটার আসবে, আমি ওইটা পুরোটা করেছি বলে আই থিঙ্ক ওই টেকনিক্যালিটি অ্যাসপেক্টটা খুব হেল্প করে। কারণ তুমি হয়তো কথা বলছো কিন্তু তুমি মাইকের মানে তোমাকে ওইটাও দেখতে হবে, লাইটটাও নিতে হবে, তুমি তোমার কো অ্যাক্টরকে গার্ড না করে দাও, তোমার ফ্রেমটা কতটা, এভরিথিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে এটা আমি স্ক্রিন অ্যাক্টিংয়ে স্পেসিফিক্যালি বলছি, সবকটা মিডিয়ামের ডিফারেন্ট টেকনিক্যালিটিস হয়, যেটা ভীষণই ইম্পর্টেন্ট, অ্যান্ড আই থিঙ্ক ওইটা না থাকলে চাপ। আর থিয়েটার অ্যাক্টিং করে যারা এসেছে না, তাদেরকে একটা জিনিস বুঝতে হয় যে স্ক্রিনে অতটা ওভার দ্য টপ অভিনয় করা যাবে না, কিন্তু থিয়েটারে কিন্তু ওটা আবার খুব লাগে, খুব লাগে। কারণ আজকে তো তোমার ধরো একটা ক্যামেরা ক্লোজ আপ শট নিয়ে নিতে পারবে, তোমার যদি এখানে চোখটা ছলছল করে সেটা তোমার ক্যামেরা ক্যাপচার করে নেবে, কিন্তু তুমি যখন থিয়েটার করবে, তুমি যদি একটা শুধু চোখ ছলছল করাও, সেটা তো 50th রোতে কেউ বসে দেখতে পারবে না। তাহলে তুমি ক্যারেক্টারটাকে জাস্টিফাই করবে না, ইউ হ্যাভ টু। আর তারপরে যেরকম যাত্রা আরেকটা ফর্ম, সেটা আরো লাউড হতে হবে, বিকজ তখন যেইটুকু ধরো থিয়েটার স্টেজে আছে ইকুইপমেন্ট বা টেকনিক্যাল জিনিসপত্র, সেটা যাত্রাতে হয়তো আরোই নেই, তোমাকে আরো প্রজেক্ট করতে হবে। সো এভরি মিডিয়াম না, মানে অনেকেই বলে না এই মিডিয়ামের থেকে এই মিডিয়াম বেটার, ওই মিডিয়ামের থেকে এই মিডিয়াম, আই থিঙ্ক ইটস মানে ননসেন্স। আই থিঙ্ক সবকটার নিজস্ব একটা ফ্লেভার আছে। আর এখানেও কিন্তু এডুকেশনটা ম্যাটার্স, যে তুমি পড়ে আসলেই তুমি জানবে কেন ওগুলো ডিফারেন্ট হচ্ছে। দ্যাট ইজ ওয়াই ইউ শুড রেসপেক্ট অল, মানে সবকটা জনরার একটা এত সুন্দর ফ্লেভার আছে। বাট মুভিং অন টু আওয়ার নেক্সট কোয়েশ্চেন, ঠিক আছে, হাউ ওয়াজ ইট ওয়ার্কিং উইথ রাহুল মুখার্জি? আই থিঙ্ক রাহুলদা, মানে এটা আমি রাহুলদার সাথে আমার সবসময় চলে যে রাহুলদা হ্যাজ মেড মি হিজ ডটার। আর আমি সত্যি কোনো এখন এমনিও প্রবলেম হলে না লাইফে, ধরো কিছু একটা হয়েছে আমার সাথে, আমি রাহুলদাকে না বললে আমার চলে না। আচ্ছা, সো আমি এই প্রিফেসটা কেন দিলাম, কারণ শুরুতে আমি রাহুলদাকে ভীষণই ভয় পেতাম, মানে আই থিঙ্ক এই রিলেশনশিপটা আরও ডেভেলপ হয়েছে শ্যুটের পর। বাট আমি রাহুলদার কাজ দেখেছি, দিলখুশ, কিশমিশ, দাদুর কীর্তি, সব দেখার পর রাহুলদার সাথে কাজ করার তো খুবই ইচ্ছা ছিল। তো যখন রাহুলদার সাথে ফাইনালি এই পুরো প্রসেসটা শুরু হয়, আমায় যেরকম হাতে ধরে, মানে আমি শুধু না, ওখানে আমার সাথে এই ছবিতে আরও অনেকে আছে যাদের এটা প্রথম ছবি, যেরকম সুন্দরভাবে রাহুলদার টেকনিক্যালিটি বুঝিয়েছে না, বা ইনফ্যাক্ট ক্যামেরা ফেস করা থেকেও ক্যামেরার বাইরে নিজেকে কি করে কন্ডাক্ট করতে হয়, কারণ এতজন মিলে একটা ছবি বানাই, তো সব কিন্তু কোরিলেটেড হয় আফটার আ পয়েন্ট, এভরি লিটল থিং ইউ ডু ফ্রম দ্য মোমেন্ট ইউ স্টেপ ইন টু সেট অ্যাডস আপ টু দ্য বিগার পিকচার। তো ওই সব কিছু রাহুলদা এত পেশেন্টলি আমাদেরকে শিখিয়েছে, মানে আমরা পুরো বাচ্চাদের মতো রাহুলদার মাথার উপরে নেচেছি, রাহুলদা এটা কি হচ্ছে, আমি বুঝতে পারছি না, ওটা কি হচ্ছে, দাঁড়া শোন এখানে, এটা করলে এটা হবে, ওটা করলে, এত সুন্দরভাবে হি ইজ এক্সপ্লেইনড এভরিথিং, যে আই থিঙ্ক আমাদের কাজ করার পুরো প্রসেসটা একটা লার্নিং প্রসেসও হয়েছে। সো আই এম সুপার গ্রেটফুল যে আমার প্রথম ছবির ডিরেক্টর হচ্ছে রাহুল মুখার্জি, বিকজ আমায় যেইভাবে ধরে শিখিয়েছে, আই থিঙ্ক তার জন্য আমি আমার ফুল পোটেনশিয়ালটা দিতে পেরেছি, মানে এখন যেই পোটেনশিয়ালটা আমার আছে ওইটা আই থিঙ্ক আমাদের সবার বেরিয়েছে বিকজ অফ দ্যাট। আর রাহুলদা এত সুন্দর করে সিনগুলো ডিসক্রাইবও করে দিত না, মানে রাহুলদাই বিদিশা, রণজয়, রাহুল সব কিছু, মানে রাহুল মানে অ্যাজ ইন দ্য ক্যারেক্টার রাহুল, এত সুইটলি হি ইউজ টু এক্সপ্লেন এভরিথিং, যে শর্টে কোন জায়গাটায় কিরম ফ্লেভার চাইছে, যে ইট ওয়াজ আ হোল লট অফ ফান টু ওয়ার্ক উইথ হিম। না, উনি আমায় বলছিলেন, যখন উনি এসেছিলেন, উনি বলছিলেন যে উনি নিজের ক্যারেক্টারগুলোকে নিজে আপন করে নেয় প্রচন্ডভাবে, হি লিভস দোজ ক্যারেক্টার্স। সো ইটস আ ভেরি ভেরি বিউটিফুল থিং দ্যাট হি সেড টু মি অ্যাবাউট about a statement somebody else has said to him, and আমারও রয়ে গেছে ওটা মাথার মধ্যে, যে you have to love your craft in order to earn money from that, and he said it in a different way, but this is what it meant, কি তুমি যদি ক্রাফটটাকে ভালোবাসো, তোমার টাকা ঠিক চলে আসবে এদিক থেকে ওদিক থেকে। সো আই থিঙ্ক হ্যাঁ, উনি নিজের লাইফে ওটা অ্যাপ্লাই করে চলে। আর আরেকটা জিনিস যেটা খুব সুন্দর রাহুলদা বলেছে আমাকে, অনেক সময় না আমরা অনেক কিছু রিজন করতে থাকি অ্যাজ ক্রিয়েটিভ পিপল, সবসময় কিন্তু সবকিছু রিজন থাকে না। তো আমি রাহুলদা একটা বলছিল, সিনেমায় লজিক হয় না, ম্যাজিক হয়। হ্যাঁ, এটা উনি খুব বলেন, জাস্ট স্টেজ উইথ ইউ, এন্ড ইটস সো ট্রু। কারণ আমি যেইভাবে, আমরা তখন শুট করি, আমরা তো কোনো একটা পার্টিকুলার অর্ডারেও শুট করি না, আজকে এই শটটা, কালকে ওই শটটা। এখন যখন দেখছি পুরো স্টোরিটা কম্বাইন হচ্ছে, তখন বলছি আরে আমি এটা বলছি কেন, বিদিশা এটা বলবে কেন, তখন বলে ট্রাস্ট মি,
সিনেমায় লজিক হয় না, ম্যাজিক হয়। অ্যান্ড ম্যাজিকটা যখন এখন দেখতে পাচ্ছি, মানে ইটস সো ক্লিয়ার ইন হিজ হেড। আর আই থিঙ্ক হি ইজ দ্য মোস্ট হার্ড ওয়ার্কিং পার্সন আইভ মেট। মানে এর মধ্যে রাহুলদা কিন্তু মানে নিজের শরীর খারাপ করে এমন পরিশ্রম করেছে, নিজেকে এতটাই ওভারওয়ার্ক করেছে, প্রেশার শুট আপ করে, হসপিটাল ভিজিট করে। আমি এখন রাহুলদাকে বকি যে এটা করে কি হলো তোমার, 1 ঘন্টা তো ওয়েস্ট হলো। হসপিটালে যে গেলে, তুমি একটু রেস্ট নিয়ে কাজ করবে। ভীষণ মানে প্যাশনেট একজন মানুষ। আর ওরকম প্যাশনেট মানুষের সাথে না কাজ করতে আরো ভালো লাগে। ওই ভেতর থেকে তখন ওই ফিলিংটা আসে যে এবার করে দেখাতে হবে, মানে ওটা রাহুলদার আছে। আর রাহুলদার জন্য সিনেমা ইজ হিজ হোল লাইফ। রাহুলদার আর কিচ্ছু এসে যায় না। রাহুলদার সিনেমা বানাতে পারলে হি ইজ হ্যাপি। অ্যান্ড ওরম মানুষের সাথে কাজ করতে পেরে না ওই ভালোবাসাটা আরো পুরো ট্রান্সেন্ড করে দেয় সবার কাছে। তো আই থিঙ্ক আমরা সবাই সিনেমাকে আরো ভালোবাসতে শুরু করেছি রাহুলদার সাথে থেকে থেকে। সো ইট ওয়াজ ছোটবেলা থেকেই ভেবেছিলে যে তুমি অভিনয় জগতেই পা রাখবে? আমি ছোট্টবেলা থেকে, মানে আমার কোনো প্ল্যান বি ছিল না। আসলে ছোটবেলা থেকে কি বলতো, আমি 6 মাস বয়স থেকে, আমার মনে নেই অবভিয়াসলি, কিন্তু আমি ছবি দেখেছি 6 মাস বয়স থেকে আমি সেটে যাচ্ছি। তো আমার লাইফটাই হয়েছে ওটা। মানে আমায় ঘুম পাড়াতো বাবা গুপিগাইন বাঘাবাইনের ডায়লগ বলে বলে। তো আমার ছোটবেলা থেকে এমনভাবে সিনেমা মানে মানে জড়িয়ে আছে না, আমি কখনো লাইফটাকে সিনেমা ছাড়া দেখিনি। মানে আর মা হচ্ছে আমার টিচার, তো আমি পড়াশোনায় মোটামুটি ভালোই ছিলাম। তো ওই দুটো ছাড়া আমি আর কিছু তো জানি না, বিকজ আমার বাড়িতে সারাদিন ওটাই চলে। আর মিউজিক আমি কিছু, আই কান্ট প্লে অ্যান ইনস্ট্রুমেন্ট, বাট আই থিঙ্ক ইট হ্যাজ অ্যান এফেক্ট অন মি। বাট অভিনয় ছোটোবেলা থেকে করতে চেয়েছি কারণ খুব ফ্যাসিনেটিং লাগতো ব্যাপারটা। যে বাবা, আমার মনে আছে আমি গল্প শুনেছি যে যখন বাবা সিরিয়াল করতো, অন্য বাচ্চার সাথে কোনো রোল করেছে, বাবা বাড়ি ফিরতো, আমি বাবাকে জড়িয়ে 1 ঘন্টা কাঁদতাম। দিয়ে আস্তে আস্তে যখন বুঝতে পারি যে ওটা অভিনয়, আই থিঙ্ক ওইটা খুব আমাকে ইন্টারেস্ট করেছিল। যে এই ধরো বাবা আমার সাথে ক্যামেরার পেছনে বাবা হিসেবে কথা বলছে, ক্যামেরা রোল করছে, বাবা অন্য একটা মানুষ হয়ে যাচ্ছে। তো ওই যেই আবার ম্যাজিকটা, আই থিঙ্ক ওইটা খুব ইন্ট্রিগ করেছিল ছোটবেলা থেকে। কিন্তু একটা প্রবলেম যেটা ছিল, আমি ভীষণ শাই বাচ্চা ছিলাম। মানে আমার যদি তুমি ছোটবেলায় কোনো মানে ইভেন্টে, ফ্যামিলি গ্যাদারিংয়েও দেখো, আমি আমার ফ্যামিলি রিলেটিভসদের সাথেই কথা বলতে শাই ছিলাম। আমি জাস্ট মায়ের পেছনে লুকিয়ে পড়তাম। এটা আমার কেউ কিছু বলতে পারে, মা আনসার করবে, তার এটা আমার মা বাবা বলেওছে যে আমি অবজার্ভ করতাম খুব। আই থিঙ্ক সেটা একটা কোয়ালিটি আমার আছে যে আমি খুব অবজার্ভ করতে ভালোবাসি। আমি গাড়িতে উঠতাম, এটা কেন করলো, ওটা কেন করলো, এটা কেন করলো। সো আমার অনেক প্রশ্ন ছিল, কিন্তু সেটা বেরোতো না মানে লোকেদের সামনে। তো ওইটা ওয়াজ একটা জিনিস যেটা আই রিয়েলি হ্যাড টু ওয়ার্ক অন। যে আমি অভিনয় করতে চাই, কিন্তু আমি তো লোকেদের সামনে কথাই বলতে পারি না, আমি অভিনয়টা করবো কি করে। তো এটা একটা ছিল, তার জন্য ফর দ্য লংগেস্ট টাইম কিন্তু এটা একটা সিক্রেট ছিল আমার, যে আমি কাউকে বলিনি যে আমি অভিনয় করতে চাই। তুমি ইউ ট্রাই টু লাইক আই উইল ওভারকাম দিস এন্ড দেন আই উইল ডু ইট। হ্যাঁ, আর তারপরে কিছুক্ষণ পর আমি মাকে বলেছিলাম, কিন্তু বাবাকেও তখন আমি বলিনি। যে মানে বাবা হয়তো তখন আমি ক্রাফট ভালোবাসতাম করতে, তো বাবা তুই কি ক্রাফট নিয়ে কিছু করবি, তুই কি নাচ নিয়ে কিছু করবি, আমি নাচতে ভালোবাসি। আমি হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু ওই চাপা যে ইচ্ছেটা যে আমি অভিনয়ই করতে চাই, সেটা অনেকদিন কাউকে বলতে পারিনি। অলসো মানে তুমি এখন বলছিলে, আমি ভাবছিলাম তুমি শাশ্বত চ্যাটার্জির কোলে ঘুমিয়েছো মানে। সো ইয়া তো ইয়া বাট তো ইউ নো ইয়োর চাইল্ডহুড ইজ লাইক আ ম্যাজিক না, ওরম দেখলে যে হ্যাঁ। বাট I'm sure your father has had a huge influence on you when it comes to acting. So let's walk us through that. How did he motivate you or mold you to be an actor? সবচেয়ে ফানি ব্যাপার হচ্ছে, বাবার আমার কিন্তু মানে আমার ছবিটা করার পর অ্যাকচুয়ালি অ্যাক্টিং নিয়ে কথাবার্তা শুরু হয়েছে। তার আগে হয়নি? তার আগে কিন্তু হয়নি। মানে আমি যে যখন অভিনয় করতে চাই তখনও কিছু বলেনি, নো পয়েন্টার্স, নাথিং। এবার দ্যাট ইজ সামথিং যেটা কেউ বিশ্বাস করবে না, বাট আমার আর আমার বাবার সম্পর্কটাই ওরকম। মানে আমরা সবকিছু নিয়ে কথা বলি, বিকজ আমার কাছে তো ওটা আমার বাবা। তো আমার তখন মাথায় থাকে না, মানে যে সবাই বলে ও, মানে যেটা তুমি বললে ধরো যে শাশ্বত চট্টোপাধ্যায়, ওয়াজ লাইক বাবা। তো ওই দিক থেকে আমার আই থিঙ্ক প্যারেন্টসরা ছোটবেলা থেকে আমাকে খুবই একটা মানে অ্যাওয়ে ফ্রম দ্য লাইমলাইট রেখেছে। মানে আমি সবই ইভেন্টে যেতাম, কিন্তু ওরকমভাবে যে আমার কখনো এই ফিলিংটা এসছে যে আমার বাবা মানে এত ভালো একজন অভিনেতা, বা ওইটা কিন্তু আমার আই থিঙ্ক ওই বোধটা অনেকদিন হয়ইনি। মানে আমার অনেক সময় এটাও হয়েছে যে বাবার কয়েকটা ছবি আমি দেখতে গেছি, তখন আমি বলছি বাবা এটা তো মানে কি সুন্দর অ্যাক্টিং, মানে এইটা আমার
ওই আস্তে আস্তে বাবার কাজ দেখে দেখে ডেভেলপ করা যে ও হি ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর অ্যান্ড হি ইজ অ্যান অ্যাক্টর, যেটা আমিও করতে চাই। বাট বাবার সাথে ছোটবেলা থেকে আমরা বসে অনেক ছবি দেখতাম, মানে ওটাই আমাদের টাইম পাস ছিল। মানে বাবা বাড়ি ফিরতো শ্যুটের পরে, আমি বাবা মা সোফায় বসে নয় কোনো একটা ছবি চলছে, ফেলুদা, ব্যোমকেশ, গুপি গাইন বাঘা বাইন, অরণ্যের দিনরাত্রি, নায়ক, এই ছবিগুলো দেখছি, নয় আর.ডি. বর্মন, কিশোর কুমারের গান চলছে। বাবা খুব গান শুনতে, মানে আগে আগে আরও বেশি গান শুনতো, এখনও খুব ভালোবাসে। তো ওই গান শুনতে শুনতে আমার ঘুমিয়ে পড়ে, মানে ওইটাই আমার মেমোরি, যে আমি সোফায় ঘুমিয়ে পড়তাম, তারপরে আমায় কোলে করে তুলে খাটে গিয়ে শুইয়ে দেওয়া হতো। তো বাবার সাথে আলাদা করে অভিনয় নিয়ে কখনোই কথা হয়নি। ইনফ্যাক্ট আমি যখন স্কুলে থিয়েটারও করা শুরু করি, আমার মনে হয় না না বাবা কিন্তু কোনো আমার পারফরমেন্স দেখেও নি কোনোদিন না, উনি স্কুলে খুব একটা যেতেন না, স্কুলে খুব একটা যেতে পারতেন না, বিকজ এতই ওই সময়টা আমি যখন স্কুলে ছিলাম, আই থিঙ্ক বাবা এতটাই বিজি ছিল যে স্কুলে যাওয়ার, আমার নাচের ফাংশনে কয়েকবার গেছিলেন, বিকজ তখন আরও আমি ছোট ছিলাম যখন আমি নাচের ওই ফাংশনগুলো হতো, বাট আফটার আ পয়েন্ট ওই সময়টা জাস্ট ম্যাচই করতো না। তো আমার পারফরমেন্সও কিন্তু বাবা দেখেছে ভিডিওতে, মানে মা ভিডিও করে নিত তখন দেখতো। তখন আর বাবা না খুব একটা কমপ্লিমেন্টে বিশ্বাস করেন না, যে আগে থেকে বেশি বলবো না মেয়েকে। তো একটা হ্যাঁ এটা খুব ভালো মেজার্ড হয়েছে, বাস ওইটুকু। আমি বলছি হ্যাঁ হ্যাঁ আর আর হ্যাঁ পরে চলে গেল। আমাদের কিছু হয় না, আমাদের না বাবাদের কাছ থেকে খুঁচিয়ে খুঁচিয়ে বের করতেই হবে, এটা বলো এটা। হ্যাঁ ওইটাও কিন্তু একটা বেশ মিষ্টি একটা বাবা মেয়ের সম্পর্কটাই ওরকম হয়। আই থিঙ্ক বাবারা খুব একটা এক্সপ্রেস করতে চাইলেও করে না, আর আমরা হচ্ছে এবার মেয়ে হয়তো আমরা বের করবোই তুমি কি ফিল করছো। সো ওইটা একটা কনস্ট্যান্ট চলে। বাট বাবার কাজ দেখে আমি খুব মানে ইনফ্লুয়েন্সড, বাবার জন্য আমি ইন্ডাস্ট্রিতে পুরো এক্সপোজ, কিন্তু বাবার সাথে অ্যাক্টিং নিয়ে চর্চা রিসেন্টলি শুরু হয়েছে। এখন তোমাদের অ্যাক্টিং নিয়ে কথা হয়, প্রচন্ড, মানে এভার সিন্স আমি সেটে গেছি, সেটের গল্প ফেরত এসে, আচ্ছা আজকে না আমি এটা করলাম একটা, এটা সে এই টেকনিশিয়ানরা খুব মানে অ্যাপ্রিসিয়েট করেছে আমাকে, টেকনিশিয়ান দাদারা আমার এই দিদি এটা বলেছে, ওটা এখন শুনতো, আচ্ছা এটা তারপরে কি করলি, তারপরে আবার দেখছি এবার বাবা নিজের থেকে এসে বাবার কয়েকটা ওরমও ছিল যে বাবা কোনো সিন করে আসে, হয়তো এসে গল্প একটা বলতো, ওটা অ্যাক্টিভলি ডিসকাসটা আমি নিজেই করতাম না, বিকজ আমি তো যেরকম বললাম ভীষণ শাই ছিলাম, আমি তো কাউকে বলিনি যে আমি অভিনয় করতে চাই। তো ওইটা আস্তে আস্তে দিই, তারপরে আমি যখন আমার ক্লাস করি অ্যাক্টিংয়ের, তখন এসে বাবাকে অনেকটা বলা যে আমি এইরমভাবে এটা শিখছি। বাট বাবা সবসময় বিলিভ করে যে তোমার লাইফটা তোমাকে দেখে নিতে হবে, আমি তোমার হাতে কিছু ধরিয়ে দিতে পারবো না, বাট তোমার যখন এটা ইচ্ছা আমি সাপোর্ট তো অলওয়েজ করবো, কিন্তু তোমাকে ওটা শিখতে হবে। তো এখন খুব মানে আমাদের বাবা ধরো শুটিং থেকে ফিরলো, আজকে এই সিনটা করলাম, এইটা হয়েছিল ওটা, এখন যেহেতু আমি টেকনিক্যালিটি বুঝছি, আই থিঙ্ক কনভারসেশনটা আরো ফ্লো করছে, আর এখন আরো বন্ধুত্বের একটা সম্পর্ক হয়ে যাচ্ছে, যত মানে আমরা একই ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করেছি বলে। সো দ্যাট ইজ বিউটিফুল। আচ্ছা তুমি যে তোমার তো একটা পুরো লেগেসি, মানে ইউ কাম ফ্রম আ ফ্যামিলি অফ লেগেসি, তোমার বাবা, তোমার ঠাকুরদা, তো এনাদের কাজ দেখে বা এনারা যেরকম ভাবে অভিনয়টা করেছেন, তোমার এটাকে প্রেশারাইজড ফিল হয়নি তো নিজেকে? প্রচন্ড হয়েছে। আর তুমি কিভাবে নিজেকে কার্ভ করেছো বলো? তো আই থিঙ্ক ওইটা যবে থেকে আমি সেটে গেছি, তার মানে যখন থেকে ধরো অ্যানাউন্সমেন্ট হয়েছে যে আমার এই ছবিটা আসছে বা কিছু, আমি তখন থেকে প্রেশারটা ফিল করা শুরু করেছি। তার আগে কিন্তু বিকজ অ্যাগেন আমার কাছে তো আমার মানে দাদু ভাই আর বাবা, তো আমার কাছে তো ওই হিটটাই করেনি যে দে আর অলসো ভেরি লাইক ডুইং ভেরি ওয়েল ইন দেয়ার ক্যারিয়ার্স। সো আমি ওই প্রেশারটা যখন ধরো মেসেজেস পেতে শুরু করলাম যে এই ফ্যামিলির মেয়ে, দেন আই রিয়েলাইজ যে আমার যে এক্সাম্পলগুলো আমার সাথে কম্পেয়ার করা হচ্ছে, যাদের নাম আমার সাথে নেওয়া হচ্ছে, তাদের আমি এখন নোকের যোগ্য নই। কারণ অবভিয়াসলি বাবাও তো একটা এত বছর একটা জার্নি করে, আমার বাবা নিজেই বলে যে তোকে কম্পেয়ার করতে হলে তুই আমার প্রথম ছবির সাথে নিজেকে কম্পেয়ার কর, আমার এই ছবির সাথে নিজেকে কম্পেয়ার করতে যাস না, বিকজ দ্যাটস নট ফেয়ার। মানে ওইটা তো আমি তো আজকে প্রথম ছবিতে আমি শাশ্বত চট্টোপাধ্যায় হয়ে উঠতে পারবো না। তো ওইটার প্রেশারটা খুবই ফিল করেছিলাম। বাট আবার সেটে গিয়ে তাই একটা নার্ভাসনেস ছিল যে, আর ওটাও না কোনোভাবে কাজটাকে কিন্তু হিন্ডার করে,
যে কারণ তুমি যদি নিজের সবকিছু মেজার করতে থাকো, এটা কি ঠিক হলো, এটা কি অতটা হলো না, মানে এটা কি যতটা ভালো হওয়ার কথা ততটা হয়নি, এবার আমি যদি নিজেকেই জাজ করতে শুরু করে দিই, আমি আর অভিনয় করবোটা কি? অ্যান্ড অ্যাক্টার্স ক্যানট জাজ পিপল, we become very critical no of ourselves. ভেরি ক্রিটিক্যাল, তখন মনে হয় যে আমার এই অ্যাকশনটার কি কনসিকুয়েন্সেস হতে পারে কনস্ট্যান্টলি। অ্যান্ড ডু ইউ অলসো ফিল দ্যাট যে কখনো নিজের পারফরমেন্স দেখে তখন মনে হয় এটা কি করলাম? হ্যাঁ এটা তো অন্য কারো মনে হচ্ছে না, আমারই এটা আমি কি করলাম, এটা তো আমার ভালো হয়নি, একদমই হয়নি ভালো, কেউ তোকে এরকম বলেনি, আমি বলছি আমার ভালো হয়নি। ওটা একটা কনস্ট্যান্ট থাকে। আর আই থিঙ্ক ওটা না অনেকটা মানে থাকাও ভালো, কিন্তু বেশি হয়ে গেলে তখন কাজের মাঝখানে চলে আসে প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, কারণ তখন তুমি যদি ক্যালকুলেট করে অ্যাক্টিং করতে শুরু করো, তাহলে তো আর অথেন্টিক থাকবে না, তাহলে তো আর অভিনয় না। তুমি যদি নিজের রিয়েল ফিলিংগুলোকে না রাখতে পারো, ওটা আমার খুব হচ্ছিল মানে ইনিশিয়ালি, মানে ওই জিটারি জন্য, যে এটা কিন্তু এই লেভেলে না হলে খুব খারাপ, কিন্তু তাতে তো আমি আমার অনেস্টিটাই লুজ করে যাচ্ছি। মানে অ্যাক্টিং কি, ইটস অনেস্টি, তুমি অনেস্টলি একটা ফিলিং পোর্ট্রে করতে পারছো ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা। সো ওইটায় রাহুল দা আগেন আমায় ধরে বসে বুঝিয়েছে যে তোর কি খারাপ, তোর যা খারাপ আছে আমি সব কিছু নিয়ে তুই সেটে আসবি, আমি ওই খারাপটাই দেখতে চাই, তুই কিন্তু অন্য কিছু হওয়ার চেষ্টা করবি না। অ্যান্ড দ্যাট হ্যাজ গ্রাউন্ডেড মি খুব, মানে আই থিঙ্ক ওই যে হেল্পটা আমি ওটাই পেয়েছি না, যে তুই অন্য কিচ্ছু হওয়ার চেষ্টা করবি না, তুই সেরমভাবে সেটে আসবি। আর রাহুলদা বলেছিল, তুই চশমা পরে, মনে আছে দিলখুশের সময়, তখন আমি আরও ছোট ছিলাম, মানে বেশ 4-5 বছর আগে, যে চশমা পরে চুল নাচ রে, যেরকম একটা নর্মাল পুলোভার পরে এসছিলি আমার অফিসে, ওরমভাবে কিন্তু সেটে আসবি, হিয়া অন্য কিছু হয়ে আসতে যাবি না। আর ওটা রিয়েলি হেল্প, You have to be your authentic self. অ্যাবসলিউটলি। ওই চাপটা নিয়ে নিলেই না আমি তো কাজই করতে পারবো না, তাহলে তো অবভিয়াসলি আবার মানে প্রোডাক্টটা তো জিরোই হলো, আমি যদি ওই চাপটা নিয়ে ভাবতে শুরু করে দিই। কিন্তু এই জিনিসটা না যেহেতু তুমি একটা তুমি যখন স্টার্টিং করেছো তখন থেকেই লোকে তোমাকে কম্পেয়ার করতে শুরু করেছে, যে আচ্ছা ওর ফ্যামিলিতে এটা আছে, এটা এইভাবে কাজ হচ্ছে না, তার মানে এটা হচ্ছে না। তো এই যে একটা আমরা নেপোটিজম নিয়ে আলোচনা করি, তুমি কি ফেস করেছো, আর তুমি এটাকে কমব্যাট কি করে করেছো? আমি এখনো বোধহয় কমব্যাট করছি, আমি কি করে করছি। ব্যাপারটা কি বলতো, মানে আমি না আফটার আ পয়েন্ট নেপোটিজমকে ডিফেন্ড মানে আমি করতে পারবো না, কারণ আমি তো হিয়া চ্যাটার্জি, ডটার অফ শাশ্বতা চ্যাটার্জি। আজকে তো আমি চাইও না, আর আমি করবো না যে আমি আমার বাবার আইডেন্টিটিটাকে না আই এম ভেরি প্রাউড দ্যাট আমি শাশ্বতা চ্যাটার্জির মেয়ে। তো ওইটা যখন হয়ে যায় না যে ও নেপোটিজম বা আমি বলছি না একবারও যে দেখো নেপোটিজম কিন্তু সব ফিল্ডে আছে, ঠিক আছে, অ্যান্ড ইট ইজ আ টপিক উইচ ইজ, যেটা রিসেন্টলি কিন্তু ফ্রন্টে এসছে, বাট আমি এটাকে ডিফেন্ড করার চেষ্টা করব না, কারণ আমি বাবার মেয়ে। কিন্তু তাই বলে আজকে তো একটা টিচারের মেয়ে বা টিচারের ছেলে বাবা মাকে দেখে টিচারই হতে চায়, বা একজন ডক্টরই হতে চায়। সিমিলারলি আমি আমার বাবাকে দেখে ছোটবেলা থেকে অ্যাক্টর হতে চেয়েছি। এবার লোকেরা কথা বললো বলে কি আমি আমার স্বপ্নটা ছেড়ে দেবো? আমি কি আমার পথটা চলবো না, বা আমি আমার আইডেন্টিটিটা ক্রিয়েট করব না? আমি তো আমার আইডেন্টিটিটা অ্যাক্টিংয়েই ক্রিয়েট করতে চাই। তো এটা তো আমার দোষ না যে আমি একজন অভিনেতার মেয়ে হয়ে অভিনেত্রী হতে চেয়েছি। এবার আমি যদি ওটার প্রতি মানে কাজ না করতাম, মানে আমি ওটায় আমার ক্রাফটের প্রতি কাজ না করতাম বা হার্ডওয়ার্ক না করতাম, তাহলে হয়তো নিজের অনেকটা গিল্ট হতো যে বাবা আমি অন্য কারোর জায়গা নিয়ে নিচ্ছি, বা আমি তো ক্রাফটটা নিয়ে সিরিয়াস নই। কিন্তু আমি যখন জানি যে আমি ক্রাফটটা নিয়ে সিরিয়াস, আমি অ্যাক্টিভলি ক্রাফটটা নিয়ে পড়াশোনা করি বা আমি এটার ওপরে কাজ করি, তখন আর ওগুলো না ম্যাটার করে না। তখন মনে হয় যে এবারও যদি কেউ আমাকে পছন্দ না করতে চায়, আমি তো হাতে ধরে তাকে পছন্দ করাতে পারবো না, কিন্তু আমি জানি আমি আমার হার্ডওয়ার্ক দিয়ে কাজটা করে যাচ্ছি। এবার এটাও হয় মানে আমি কিছু বললে হয়তো লোকেরা বিশ্বাস করবে না যে ও না ও তো কিছু করছেই না, কিন্তু যারা সেটে ছিল তারা জানে আমি খেটেছি, আমি জানি আমি খেটেছি। আর নিজের কাছে না তখন অনেস্টিটা, নিজের কাছে নিজেকে অ্যাকাউন্টেবল রাখাটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। আমি সেটাই চেষ্টা করি যে আমিও তো মানুষ, মানে খারাপ কি লাগে না? খারাপ খুবই লাগে যখন দিনে কয়েকজন ট্রোল করে, তখন খারাপ লাগে যে তুমি তো আমার দেখোনি কাজটা দেখো। কিন্তু তারপরে আবার নিজেকে ওটাই মনে করে যে
যে আমার মা একটা খুব সুন্দর কথা বলেছে অ্যাকচুয়ালি, যে ট্রোলিং আর অডিয়েন্স কিন্তু দুটো আলাদা মানুষ, দুটো এন্টিটি আলাদা। অডিয়েন্সের কিছু পছন্দ না হলে, তোমার কাজ পছন্দ না হলে, তারা একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দেবে। ট্রোলাররা তোমাকে কিছু না দেখার থেকেই বা কিছু না দেখেই হেট করে দেবে। তো আমি যদি হেটে ফোকাস করি তাহলে আমার পুরো এনার্জিটা ওখানে চলে যাবে। আমি মাচ রাদার ওই টাইমটা দিয়ে আমার ক্রাফটটা আরও বেটার করব, আমার কাজটা করবো, আর নিজের আইডেন্টিটিটাকে ক্রিয়েট করার আরও স্টেপস নিতে পারবো। আমি ওই চেষ্টাটাতেই এখন মানে চালিয়ে যাই, কারণ ইনিশিয়ালি খুব এফেক্ট করে, বাট চ্যানেল তো করতে হবে বলো, মানে নিজের পিসটা নিজের কাছে। তো সবাইকে যদি আমি কথাটা ডাইজেস্ট করি, আফটার আ পয়েন্ট নিতে পারবো না। তো বাবা যেরকম বলে কমেন্ট পড়বি না, কমেন্ট পড়িস না, কারণ একটা মানুষ কত নেবে। কিন্তু আমি এটাও দেখেছি, আমি কিন্তু ওই দিক থেকে লাকি যে আমি অনেক ভালোবাসাও পাচ্ছি দর্শক থেকে। মানে একজন কিছু খারাপ বললে অন্য 10জন আমার হয়ে ভালো 5টা কথা বলে দিচ্ছে। তা আমি ওই 5 জনের জন্য আরো হার্ডওয়ার্ক দিয়ে কাজটা করব, দেন ফোকাস অন দ্যাট 1 person ইন দ্য হোল ডিবেট। মানে আমি তো ডিফেন্ড করতে পারবো না, আমি শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে। হ্যাঁ, নেপোটিজম নিয়ে তোমাকে আমার এই জন্যই এই প্রশ্নটা করা, কারণ কি শুরু থেকেই যদি তোমাকে প্রথম থেকেই লোকে বলে যে তোমাকে কাঠখাড়ায় দাঁড় করিয়ে দিলাম, এবার তুমি আগের থেকেই অ্যাকিউজ, এটা কিন্তু একটা প্রবলেম হয়। আমি জানি এটা লোকে ফেস করে, মানে স্টার্টের আগেই তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে যে না এটা তো হবে না এই মানুষটার জন্য। হ্যাঁ, আর কিন্তু নেপোটিজমের এই দিকটা যেরকম আছে, আবার এই দিকটাও সত্যি কিন্তু যে আমাদের কি হয়, সত্যি ডাক্তারের মেয়ে ডাক্তার বা ছেলে ডাক্তার হতেই পারে, কিন্তু তারা যদি ডাক্তারি পড়ে পাশ না করে বা তারা যদি না করতে পারে, তারা কিন্তু সেই জায়গাটা ধরে রাখতে পারে না। কিন্তু কিছু অভিনয়ের ক্ষেত্রে কি হয়, অনেকবার চান্সেস দেওয়া হয়, সেটাও কিন্তু কি হয় অডিয়েন্সের কাছে খুব খারাপ একটা ইমপ্রেশন যায়। বাট ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট, সবাই কিন্তু একরকম না, তোমাকে তোমার ক্রাফটটা দিয়েই জাজ করা উচিত না। বাট ইউ আর অ্যাবসলিউটলি রাইট ইন দ্যাট অ্যাসপেক্ট, যেটা আমি তাই জন্য বললাম যে আমি যদি কাজটা না করতাম, আমি যদি ভালো অভিনয় করার চেষ্টা না করতাম, বা আমি যদি এই হার্ডওয়ার্কটা না দিতাম, দেন দ্যাট ইজ রং। তাহলে তুমি নিশ্চয়ই অন্য কারোর জায়গা নিয়ে নিচ্ছ, যে হয়তো তোমার থেকে বেশি কাজ মানে করেছে, বাট তাই বলে যারা অ্যাকচুয়ালি কাজ করছে তাদেরকেও এ করা উচিত না। আর আই থিঙ্ক যে যত লোকেরা ভালো কাজ করবে, ইনসাইডার আউটসাইডার, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই আর অ্যাক্টার্স। তুমি যদি অভিনয় ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করতে চাও, আর তুমি যদি তোমার ভালোবাসা দিয়ে অভিনয় করতে চাও, তাহলে তোমার ক্রাফটের উপরে কাজ করতেই হবে। অ্যান্ড হ্যাঁ, তখন আনফেয়ার হয়ে যায় যে যখন কেউ অত ভালো কাজ করছে না আর সে পরের পর চান্স পেয়ে যায়। দ্যাট ইজ যেটা আই থিঙ্ক সামবডি এলস ফ্রম মন মানে, আমি সবকটা ইন্টারভিউ দেখেছি, আই থিঙ্ক শ্বেতাদি বা কেউ বলেছিল যে ওই ফ্রিকোয়েন্সি অফ দেম গেটিং আ সেকেন্ড চান্স ওইটা আছে, কিন্তু অডিয়েন্স তোমায় পছন্দ না করলে আফটার আ পয়েন্ট তুমি কিচ্ছু করতে পারবে না। তোমার কাজ ভালো না হলে আফটার আ পয়েন্ট ইউ উইল বি রিজেক্টেড। আর তুমি ভালো কাজ করলে হয়তো টাইমটা বেশি লাগবে, কিন্তু আই ফার্মলি বিলিভ, বিকজ আই এম অলসো ভেরি স্পিরিচুয়াল বাই নেচার, যে ভালো লোকেদের সাথে ভালোই হয়, যারা ডিজার্ভ করছে তাদের সাথে ভালোই হবে। তো আই অলওয়েজ রুট ফর অল মাই ফেলো অ্যাক্টার্স, মানে আমার ইনসাইডার আউটসাইডার যেই হোক, আই এম রুটিং ফর অ্যাক্টার্স। হ্যাঁ, ইউ শুড অলওয়েজ, মানে আমি সবাই যেন, ইটস অলওয়েজ গুড দ্যাট এভরিবডি টুগেদার টেকস দ্য স্টেপ ফরওয়ার্ড। যত লোকে যত ইন্ডাস্ট্রিতে কাজ করে খাওয়ার যদি ইন্টেনশন তোমার আছে, ইউ গো ফরওয়ার্ড। আমারও মনে হয় যে কেন না, মানে ও পেছনে পড়ে থাকবে কেন মানে কেউ মানে কাউকে কেন এগো, মানে আমরা সবাই একসাথে। আমার এটা সবসময় মনে হয় যে কম্পিটিশন আমি বিশ্বাস করি না। আমার মনে হয় যে সবার জন্য জায়গা আছে, আমরা সবাই মিলে ভালো কাজ করলে আরো ভালো কাজই হবে। তো যে যেখানে আছে তার যদি অভিনয়ের প্রতি ওই ডেডিকেশনটা থাকে, আই থিঙ্ক তাদের সুযোগ পাওয়া উচিত, অ্যান্ড দে শুড বি হিয়ার, বিকজ ভালোবাসে অভিনয় করার এই যেই ফিলিংটা আর যেই আউটপুটটা হয় না, অ্যাগেন ম্যাজিক ক্রিয়েট হয়। তো আই থিঙ্ক এভরিবডি শুড গেট দেয়ার রাইটফুলি ডিজার্ভ পজিশন। একটা রিসেন্ট ইন্টারভিউ দেখছিলাম দেবের, ওখানে উনি বলেছেন যে সবার কারোরই এজ হয় না, মানে নোবডি এজেস আদার দেন অ্যাক্টার্স, মানে অভিনেতা বা অভিনেত্রীদের একটা সার্টেন এজ অবধি কাস্ট করা হয়, কিন্তু যেমন ডাইরেক্টর, টেকনিশিয়ানস যারা অন্য প্রডিউসার্স যারা, তারা 60, 70, 80 হয়ে যেতে পারে, অসুবিধে নেই, কিন্তু অ্যাক্টরদের একটা সার্টেন লুক আর এজ থাকতে হয়। রাইট। তো আমার ওনার কথাটা শুনে মনে হলো হ্যাঁ সত্যি তো, এখনো এই জিনিসটা আছে। পিপল সে যে আচ্ছা তোমার এত বয়স হয়ে গেছে, তাহলে তোমাকে আর এই কাজটা দেয়া যাবে না। তো হাউ ডু ইউ ফিল অ্যাবাউট, মানে রাদার হোয়াট ডু ইউ ফিল অ্যাবাউট ইট? আমার মনে হয় না যে মানে
অ্যাক্টিং ছাড়া আর যা যা ফ্যাক্টর লোকেরা ফ্যাক্টর ইন করে, আই পার্সোনালি ডোন্ট থিঙ্ক যে ওইগুলোর দরকার আছে। যেরকম এজ, আজকে তো আমি নিশ্চয়ই বলবো না যে যখন কিছু মানে কয়েকটা তো ধরো ক্যারেক্টারের ডিমান্ড থাকে, এবার সেটা ইজ আ ডিফারেন্ট থিং। বাট তুমি যদি কারোর অভিনয়ের আগেই তুমি ওকে বলে দিচ্ছ না তোমার এই বয়সটা হয়ে গেছে, আর এতে কিন্তু মহিলাদের কিন্তু বেশি হয় ইন মাই ওপিনিয়ন। ঠিক আছে, মানে ফিমেলসদের জন্য ফিমেলদের কিন্তু ক্রিটিসিজমটাও বেশি হয়, ফিমেলদের ক্রাইটেরিয়াগুলোও কিন্তু বেশি হয় যে তোমার এইটা হতেই হবে তাহলে তুমি অ্যাক্টিং করতে পারো, বা এই এজটা হতে হবে, বা এরম দেখতে হতে হবে। এটা আই থিঙ্ক ফিমেলদের জন্য আরেকটু মানে স্ট্রিক্ট পুরো ব্যাপারটা, যেটা আমার কাছে আই থিঙ্ক ইটস 2025। মানে আমার জেনারেশন, আমি যাদের সাথেই কথা বলেছি, আমার তোমার সাথেও এটা নিয়ে কথা হচ্ছিল যে এই জিনিসগুলো না খুব মিনিংলেস হয় আমার মানে ইন মাই ওপিনিয়ন। মানে এবার আমি নিশ্চয়ই বলবো না যে an 80-year-old should play an 18-year-old. No, of course not. But yes, but you should not. But that 80-year-old should get a chance. People should not tell, oh, you're 80-year-old, you'll no longer get a chance. কি রোলস নেই? হ্যাঁ, of course there are roles. অ্যাক্টরের তো মানে তুমি তো শুধু একটা পার্টিকুলার টাইপ অফ রোল করবে না থ্রু আউট ইয়োর লাইফ। তুমি আজকে একটা জার্নি যেরকম তুমি লাইফে গ্রো করবে, তোমার অ্যাক্টিং ক্যারিয়ারটাও তো ওরম ভাবে গ্রো করবে। মানে হয়তো আমি স্টার্ট করলাম একটা টিনেজ গার্ল হয়ে, হয়তো আমি তারপরে গেলাম একটা অন্য কমপ্লিটলি ডিফারেন্ট রোল, একটা কোনো এজ ব্র্যাকেটও শুধু না, হয়তো কমপ্লিটলি কালচারালি ডিফারেন্ট। সো সেইগুলো I don't think should ever be a factor. And I don't think language should also be a factor at all. তোমার অভিনয় করার ইচ্ছা থাকলে না সব হয়ে যায়। আমার মনে হয়, যেমন আমি খুব স্ট্রাগল করেছিলাম, এখনো করি, বাংলা ইংলিশ নিয়ে কনফিউশন হয়ে যায় স্ট্রাগল, কিন্তু আমার মনে হয় যে যদি ওইটা থাকে তাহলে হয়ে যাবে। ভেতরে যদি ইচ্ছা থাকে। হোয়াট ম্যাটার্স ইজ তুমি অডিয়েন্সকে কত কনভিনসিংলি কনভে করছো মেসেজটা, যে তোমার ক্যারেক্টার কি বলতে চায়। তাতে তোমার বয়স 36 হোক, বা তোমার 46 হোক, 56 হোক, বা তুমি এই ল্যাঙ্গুয়েজটায় এতটা কমফোর্টেবল বা ওই ল্যাঙ্গুয়েজটায় অতটা কমফোর্টেবল না, তোমার কোন কালচার থেকে তুমি বিলং করো, আই থিঙ্ক ওগুলো ইম্যাটেরিয়াল হয়ে যায়। যখন স্ক্রিনে তোমায় দেখবে ওখানে তো আসবে না হিয়া এজ this ওরকম তো আসবে না, তাহলে I don't think it makes sense. ওটার সময় আসে না তো, ক্রেডিটসে আসে না তো, আসে তো তখন সিলেকশন হচ্ছে, ও আচ্ছা এত বয়স হয়ে গেছে আর হবে না। তাহলে কেন, যদি ক্রেডিটসে না থাকে, যদি ক্যারেক্টারে না থাকে কোথাও লেখা, তাহলে এটা দেখে কি লাভ? কিন্তু দেখে কেন, কিন্তু দেখে, কিন্তু যখন কাস্টিং এজেন্সির কাছে যায় তারা সবাই ফার্স্ট ক্রাইটেরিয়া তোমার এজ কত। আই থিঙ্ক এই জায়গাটা একটু চেঞ্জ একটা আছে যে আফটার আ পার্টিকুলার এজ, আর এটা আই থিঙ্ক মহিলাদের জন্য আরো বেশি। আমার এটা আমি একটু আই স্ট্রংলি ফিল অ্যাবাউট যে হ্যাঁ, মানে মহিলাদের একটা বয়স হয়ে যাওয়ার পরে তো বয়স হয়ে গেছে, এবার তো আর মানে শেষ সব চালু। হ্যাঁ, মানে মানে এটা আমার মায়ের সাথেও কথা হয়েছে যে তোমার লাইফে আর পারপাসই নেই, এবার তো তুমি আছো, তুমি বাড়িতে থাকবে, তুমি সবার টেক কেয়ার করবে, তোমার আর নিজের লাইফ নেই কোনো, যেটা আমার মনে হয় ইজ অ্যাবসলিউটলি ননসেন্স। বিকজ সব ইন্ডিভিজুয়ালের যত দিন তারা বেঁচে আছেন তাদের নিজের একটা জার্নি আছে, আর কেউ সেটা তাদের থেকে কেড়ে নিতে পারে না জাস্ট বিকজ তাদের সার্টেন একটা এজ। তো আমার মনেই হয় না যে ওটা কোনো ফ্যাক্টর। মানে তুমি আমায় দেখে বলো ঠিক আছে ক্যারেক্টার ফিট করছে না, দ্যাটস আ ডিফারেন্ট থিং। আমাদের ইন্ডাস্ট্রিতে লাগে যে আজকে একটা ক্যারেক্টারের ডিসক্রিপশন এটা, সো তোমার হয়তো ওই পার্টিকুলার অ্যাসপেক্টটাই ফিট করতে হবে। লাইক আই সেড, an 80-year-old cannot be an 18-year-old, বাট তাই বলে an 80-year-old should not be denied the right of an audition for a role which is rightfully theirs. কেন জাস্ট ওখানে 80 লেখা আছে বলে, সেটা খুব খারাপ। হ্যাঁ, কিন্তু আই থিঙ্ক ইট ইজ চেঞ্জিং, কারণ আগে তো এরকম ছিল যে আ উমান 25-year-old woman was like you're done, you're old, you're no longer going to be a বিয়ে হয়ে গেছে আর তো তুমি লিড করতে পারবে না, লিড অভিনয় করতে পারবে না, কিন্তু বেবি হয়ে গেছে তুমি অভিনয় করতে পারবে না, you're over, you're done. I think it's I'm so glad that it's changing. মানে it is very important যে এই সবের থেকে আমরা বেরোই, কারণ তাহলেই ভালো কাজটা হবে। I am very sorry about this. But somebody is calling. That is absolutely all right. You're very busy. But we are very happy that তুমি না তুমি আমাদেরকে এটা টাইম দিয়েছো, and we are very happy. And also coming to the movie, when you are working since this is a very romantic মানে মুভি, একটা প্রেমের গল্প, মিষ্টি প্রেমের গল্প, রাশিদাও বলেছিল মিষ্টি প্রেমের গল্প, তো তুমি কিরম ভাবে ভালোবাসাকে দেখো? ভালোবাসা আমার মনে হয় যে আমরা যখন মানুষ হয়ে জন্মেছি আমরা ভালোবাসতে জন্মেছি। আচ্ছা, আই থিঙ্ক এটা আমার একটা আই ডোন্ট নো, আমার বাবা মা আমার যেরকম ভাবে বড় করেছে, মানে এমপ্যাথি টুয়ার্ডস আদার পিপল অ্যান্ড লাভ is all we have to give for somebody. মানে ভালোবাসা
থেকে আর বিউটিফুল ফিলিং কিন্তু আমার কাছে আমার মনে হয় না আর কিছু আছে। মানে তুমি ভালোবেসে কিছু একটা জিনিস করলেও কিন্তু ওই ফিলিংটা একটা ফিলিং যেটা সবসময় থাকে। তো ভালোবাসা আমার জন্য যদি বলো কি ইজ একটু টাফ কোয়েশ্চেন, কিন্তু প্যার দোস্তি হ্যাঁ তো 100%, আর ডায়লগ, প্যার দোস্তি হ্যাঁ 100%। এই ডায়লগটা আমাকে রাহুল দাও বললো, সৌম্য বলেছে, আমাকে বলেছে। আমরা সবাই এসআরকে ফ্যান, আমরা সবাই এসআরকে ফ্যান। তো ভালোবাসা আই থিঙ্ক এমন একটা জিনিস যেটা সবসময় তোমার সাথে থাকে। মানে আমি যে ধরো এখানে আজকে বসে আছি, কয়েকজন মানুষ বা কয়েকটা জিনিস কে আমি এতটাই ভালোবাসি যে আমি কিন্তু ওগুলোকে নিয়ে বসে আছি, মানে আই এম আ রেপ্রেজেন্টেশন অফ অল অফ ইট। তো আই থিঙ্ক ভালোবাসা ছাড়া জীবনে সুন্দর ওরম দেওয়ার কিছু নেই, আর ওটা থেকে আলাদা থাকা যায় না যতই চেষ্টা করো না কেন। আর এই ফিলিংটা এমন যে আমার মনে হয় সবার ধরে রাখা উচিত। কিছুকে যদি তুমি ভালোবাসো, যেরকম অভিনয় খুব ভালোবাসি, তো সেইটাকে ধরে রাখার ওই মানে ভালোবাসা ড্রাইভস ইউ টু ডু এভরিথিং ইন লাইফ, ইন মাই ওপিনিয়ন। আর আমাদের ভালোবাসার ছবি মন মানে না, এখানে এতগুলো লেয়ার আছে না, যেটা আমি আরও অ্যাকচুয়ালি ছবিটা করতে গিয়ে দেখলাম যে ভালোবাসা শুধু একটা, মানে তার জন্য ওটাকে একটা ওয়ার্ডে এক্সপ্লেন করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, বিকজ এত লেয়ার্স আছে না। মানে ভালোবাসি বলেই হয়তো খারাপও লাগে, ভালোবাসি বলে খুশিও হই, ভালোবাসা হই বলে রাগও হয়, অভিমানও হয়। তো ভালোবাসার ওই লেয়ার্সগুলো এক্সপ্লোর করতে খুব ভালো লাগে। তো আই থিঙ্ক লাইফ ইজ ইকুয়াল টু ভালোবাসা। আর না, ভালোবাসা না থাকলে না কখনো দেবে কারোর উপর রাগও হবে না, তোমার ওনারশিপ বা কোথাও একটা থেকে ওই ওই পজেসিভনেস থেকে কিন্তু রাগটা আসে, যে তুমি এটা কেন করলে বা তোমার এটা কেন হলো, ওর না হলে রাগ হবে না। তুমি যদি কিছু জিনিসকে ভালো না বাসো, ওটা তোমার এফেক্টই করবে না। দ্যাট পারসন অলসো ওয়ন্ট ম্যাটার। এক্স্যাক্টলি, ঠিক আছে, চলছে এক্স্যাক্টলি। পিপল বিকাম অ্যাকোয়েন্টেন্সেস, জানো, যখন যদি ভালোবাসা না থাকে। বাট ইন টুডেজ ওয়ার্ল্ড মোস্ট অফ আস আর অ্যাকোয়েন্টেন্সেস। আমরা কজন পার্সোনাল রিলেশনশিপ তৈরি করি, দ্যাট ইজ ভেরি স্যাড। কারণ আমরা কথা বলছিলাম তুমি আমি দুজনেই আই থিঙ্ক আর ভেরি ওল্ড স্কুল পিপল, মানে আমরা রং এজে জন্মে গেছি। সত্যি বলছি, কারণ আমি তো ওইটা করবো, শিফন শাড়ি পরে বেশ আমি মেনে মেরে পিয়া, you looking stunning, that is what I love, the old retro look, and it suits you, it suits you. তখন মনে হয় যে না ওই আর ওই যে পাহাড়ের শিফন শাড়ি পরে যে ওরা কিন্তু একটা চার্ম আছে গো, মানে যেই যতই লোকেরা ওটার মজা ওরাক না কেন, আমার ফাটিয়ে লাগে, আমার ভীষণ ভালো লাগে। মানে ওটার একটা চার্ম আছে, মানে এত যদি ক্যালকুলেট করতাম তাহলে আর কি ভালোবাসলাম। মানে আই থিঙ্ক ভালোবাসা ইজ নট ক্যালকুলেটেড, নো ইটস নট। আই এম লাইক হাইপোথার্মিয়া, প্লিজ কাম, বাট আই নিড টু নো প্রবলেম, আমি সব ফেস করব, কিন্তু আই নিড টু, এখানেই হয়ে যাবে, এখানেই তুমি ওটা করে নিতে পারবে। ওইটা আমার খুব ভালো লাগে। মানে আই থিঙ্ক ওই যে সারিয়াল ফিলিংটা আমাকে ফিল্মস দিয়েছে, that was one of the reasons I was very much attracted, যে সামথিং যেটা আমি রিয়েল লাইফে এক্সপ্রেস করতে পারছি না, I can do that through films. ওটা কিন্তু আমার মনে হয়েছে যখন অভিনয় করতে গেছি, তখনও মনে হয়েছে একটু হয়তো কখনো মনে হবে যে না এটা এরকম ভাবে হয় না, কিন্তু হয়তো ওরকম ভাবেই হয়, আমরা সমাজ কি ভাবছে বা ভাববে বলে করছি না। ওটাও কিন্তু ঠিক বলেছো, আমরা না ক্যালকুলেট করতে শুরু করে দিই। রিয়েল লাইফেই যখন হয় আমরা অনেক ক্যালকুলেশনের মধ্যে চলে যাই, না সমাজ এই স্ট্যান্ডার্ড এর মধ্যে থাকতে হবে, এইটা করতে হবে। মানে আমি খারাপ কাজের কথা বলছি না, মানে অ্যাজ লং এজ আই এম নট হার্মিং এনিবডি, তাও কিন্তু কয়েকটা না আমি এরম ভাবেই আমায় বসতে হবে, আমার কথাটা এরম ভাবেই বলতে হবে। সিনেমাতে তুমি সব ভাঙতে পারো, ইউ ক্যান বি এভরিথিং ইউ ওয়ান্ট টু বি, দ্যাট ইজ ভালোবাসা। ঘুরে ফিরে কিন্তু সব ভালোবাসা। মানে আই থিঙ্ক এই ফিলিংটা এতটাই বিউটিফুল যে মানে আই ক্যান গো অন অ্যান্ড অন অ্যাবাউট দিস ফিলিং। মানে ইট ইজ সামথিং দ্যাট মেক্স আ পার্সন ফিল আ লাইভ। ভালোবাসা ছাড়া তোমার ফিলিংটাই আসবে না, এই যে নিজের ভেতরে কিছু করে দেখানোর বা কিছু তোমার ওই ফিলিংটা, খুশি কান্না দুঃখ কিচ্ছু তোমার ফিলই করবে না। উইথাউট লাভ ইউ আর নট লিভিং। দ্যাট ইজ অলসো ট্রু, you're not living without love. সৌম্য আর ঋত্বিকের সাথে কাজ করার ব্যাপারে আমাকে একটু বলো, কি ফিল হয়েছে? খুব মজা করেছি আমরা। আমি কোথা থেকে শুরু করব এই দুজনের ব্যাপারে? শুরু থেকে তো প্রথমে তো আই থিঙ্ক আমার ক্যারেক্টারটা ফার্স্ট লক হয়ে গেছিল। তো তখন আমি ভাবছি আমার রাহুল রণজয় কে। তো হঠাৎ তার কয়েক মাস, ঋত্বিকেরটা আমি শুরু করছি, তার কয়েক মাস আগে আমি বাড়িতে বসে খাঁকি বেঙ্গল চ্যাপ্টার দেখছি, কারণ বাবাও আছে, ঋত্বিকের অভিনয় দেখছি,
I was like, wow, he's a wonderful actor. It will be great to share screen with him one day. মানে ফিউচারে লং ফিউচারে আমি যদি কোনো দিন ঋত্বিকের সাথে স্ক্রিন শেয়ার করতে পারি আমার খুব ভালো লাগবে। দিয়ে এবার আমার অডিশন হচ্ছে, ওরা বলছে আমরা উই লুকিং ফর আ রাহুল অ্যান্ড রণজয়। আমার তখন ওরা না কিছু ফিক্স না হলে আমায় বলতো না, বিকজ আমি শুধু এক্সাইটেড হয়ে যাবো, তারপরে ওটা যদি না হয়। তো তারপরে হঠাৎ আমার মনে আছে অরিত্রদা আমার একটা স্ক্রিনশট পাঠিয়েছিল যে দ্য প্রোডাকশন হাউসের সবাই অ্যান্ড হিম অন আ ভিডিও কল, ওটা স্ক্রিনশট নিয়ে লিখেছিল কংগ্রাচুলেশনস ইউ হ্যাভ আ রাহুল। আর আমি না ওই ছবিটা দেখে আওয়াজে ঋত্বিক ভৌমিক হচ্ছে আমার রাহুল। মানে আমি এতটা ওর ক্রাফটটাকে অ্যাডমায়ার করি যে মানে বন্দিশ ব্যান্ডিটসে হি ইজ নেইলড ইট। তারপরে খাঁকি, দুটো কমপ্লিটলি কন্ট্রাস্টিং ক্যারেক্টার এত সুন্দরভাবে প্লে করেছে। ওই থটটা কখনো আসেনি যে আমার প্রথম ছবির হিরো হবে ঋত্বিক। আর তারপরে আমি একটা যেটা অরিত্রদাকে লিখেছিলাম, চাপ, এবার তো চাপ। আমার প্রথম ছবিতে আমি পেয়ার্ড হচ্ছি উইথ টু অ্যামেজিং অ্যাক্টার্স, সৌম্য অ্যান্ড ঋত্বিক, যারা নিজেদের ক্রাফটার ওপরে এতটাই কনফিডেন্ট অ্যান্ড দে আর সো গুড অ্যাট ইট যে আমি একটুখানিও যদি আপ টু দ্য মার্ক না হই ওটা দর্শকের চোখে আরো বেশি পড়বে, হ্যাঁ, কারণ দে আর ব্রিলিয়েন্ট। তো যেরমভাবে তারপরে অফকোর্স আমাদের ওই আই থিঙ্ক ঋত্বিক আর সৌম্য দুজনেই এত ওয়ার্ম যে আমার ওইটা কখনো মনে হয়নি যে এটা আমার প্রথম ছবি। মানে ওরা এত সুন্দরভাবে। আর কামিং টু সৌম্য, মানে সৌম্য ইজ, আমি সৌম্যকে একবার দেখেছিলাম স্টুডিও ব্লটিং পেপারের অফিসে, বিকজ ও কিন্তু এমনি আড্ডা দিতে এসেছিলো, তখনও কিন্তু ফিক্স হয়নি যে ও রণজয়। তারপরে যখন ওর সাথে আবার দেখা, হি কেম অ্যাজ রণজয়, আমাদের র্যাপোটা দেওয়ান থেকে এত ভালো হয়েছে। আমি কিন্তু সেটে সবচেয়ে বেশি ঝগড়া করেছি সৌম্যর সাথে, কারণ আমাদের ওই রকম সম্পর্কটাই হয়ে গেছিলো। মানে এত সুন্দরভাবে মানে বন্ডটা ডেভেলপ হয়েছিল যে সিনগুলো করাটা অনেকটা সহজ হয়ে গেছিলো দুজনের সাথেই। মানে ওরা এতই ওয়ার্ম ছিল টুয়ার্ডস মি প্রথম দিকে যে তোর কি মনে হয় তুই কী করতে চাস বল এই সিনটাতে। অ্যাজ সিনিয়র অ্যাক্টার্স ফর দেম টু আমাকে এই জায়গাটা দেওয়ার জন্য আমি সত্যি ভীষণ গ্রেটফুল। আমার মনে হয় না আমার এত স্মুথ হয়তো এক্সপিরিয়েন্সটা হতো যদি অন্য কেউ রাহুল আর রণজয় করতো। মানে আই কান্ট থিঙ্ক অফ এনিবডি এলস বাট ঋত্বিক অ্যান্ড সৌম্য। আর সৌম্যর যেটা আই হ্যাভ টু সে ওয়ান থিং, যে আমরা যখন পাহাড়ে ছিলাম সবাই তো পাহাড়ে গেছি মানে আমরা পাগলে গেছি, প্রথম আউটডোর পাহাড়ে, এত বাঞ্চ অফ নিউ পিপল, আমরা মজা, মোমো, ম্যাগি, আমরা ওইসবেতেই আছি। তো তার মধ্যে সৌম্যর ক্যারেক্টারটা এমন ছিল যে ইট ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম হু হি ইজ অ্যাজ আ পার্সন। তো একটা বাবলে ছিল, জানো তো, একটা নিজের জোন, আই কল ইট এ জোন, একটা কেমন জোন ক্রিয়েট করেছিল যেখানে ও কিন্তু মানে অনেক কিছু হয়তো আমাদের সাথে ফানে মিস আউট করে গেছে, কারণ ওর ক্রাফটের প্রতি ওই কমিটমেন্টটা, ওই জোনটা ধরে রেখেছিল। ও হয়তো অনেক কিছুতে পার্টিসিপেট করেনি কারণ ওই জোনটাতে আছে, বিকজ ওই দিনটা হয়তো এমন একটা সিন শ্যুট হচ্ছে, আমি বলতে পারবো না কি সিন, যেটা ওর খুব একটা ইম্পর্টেন্ট সিন, আর সেখানে আমরা পাগলামি করে যাচ্ছি, আমাদের তো ওই দিন ওই অত ইম্পর্টেন্ট সিন নেই, তো আমরা নিজেদের মতো মজা করে যাচ্ছি। ও ওই জোনটাতে সারাদিন সকাল থেকে সন্ধ্যে ছিল, আর ও নাহি কাউকে ঢুকতে দিয়েছে ওই জোনে, নাহি ওর থেকে বেরিয়ে এসে আমাদের সাথে। সো ওই ডেডিকেশন টু দ্য ক্রাফট ইজ সামথিং, এটা ঋত্বিকেরও আছে। দে আর বোথ ভেরি ডেডিকেটেড পিপল অ্যান্ড দে হ্যাভ ইনক্রেডিবল হোল্ড অন দেয়ার ক্রাফট। আর ওই ডেডিকেশনটাই আই থিঙ্ক হোয়াট মেক্স দেম এত এত ভালো অ্যাজ অ্যাক্টার্স, মানে চোখ ফেরাতে পারবে না। অনেক সময় এরমও হয়েছে, মানে আমি ওদের সাথে সিন করছি, একটা এমন সুন্দর ছোট্ট খেলে চলে গেল না, আই ওয়াজ লাইক ওয়ান সেকেন্ড, কী হলো এটা, এটা তো কথা ছিল না। অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ ইট, এত কিছু শেখা যায় ওর থেকে। সো আই থিঙ্ক ইট ওয়াজ ওয়ান্ডারফুল ওয়ার্কিং উইথ দিস টু পিপল। Also, when he was here, he told me that he পাহাড়ে গিয়ে যেই এফেক্টটা ওকে করেছে, that helped him for working and improving, ও যেটা করতে চেয়েছিল, he was talking about, and everybody is an SRK fan, so they were হ্যাঁ, তো all of them, মানে we were able to correlate যে আচ্ছা এখান থেকে এটা এসছে, কেন এসেছে, কিভাবে এটা তৈরি হয়েছে, রাহুল কেন, তো ইট ওয়াজ ভেরি বিউটিফুল। মানে এক্সপিরিয়েন্সটা, ইনফ্যাক্ট রাহুলদা যখন এসেছিলেন উনিও যে এক্সপিরিয়েন্সটা নিজে নারেট করছিলেন পুরোটাই ওখান থেকে, যে ভালোবাসাটাকে দেখাবো, এইভাবে দেখাবো, নতুন জেনারেশনের হয়ে ভালোবাসাটা দেখাবো। সো ইট ওয়াজ, মানে for me interviewing them, so you're also like a crazy SRK fan. Let's go. Let's go. Actually, let me be very honest with you.
I like his acting very much when it comes to certain kinds of films. But when it comes to romance, then I feel like nah. Not SRK? না এটা ঠিক আমার হচ্ছে Okay. না, আমার হার্টটাকে ঠিক হার্ট মানে করলো ঠিক না। ঠিক আমার ওইটা Okay. ওই ধাকধাকটা হলো হলো না, না, আমার ঠিক কেন হচ্ছে না এটা আমার নো বিকজ আই রিমেম্বার যখন আমি ওনার ফজি দেখে আই স্টার্টেড উইথ ফজি আই ওয়াজ লাইক ওয়াও ম্যান দিস গাই দিস পারসন অসাম অ্যাক্টর হোয়াট আ অফকোর্স চাক দে ইন্ডিয়া তো ভীষণ পপুলার হয়েছে 100%. বাট ইভেন মানে স্বদেশ আই ওয়াজ লাইক my god, I was spellbound, you know, like এটা His কি হচ্ছে, eyes. He's like এরকম অভিনয় কেউ করতে পারে, আর ফাটিয়ে দিয়েছে চলতে চলতে মানে আচ্ছা। আমার মনে হয় And, চলতে চলতেতে yeah. এত একটা আনকনভেনশনাল স্টোরি লাইন, কিন্তু তখনকার যদি তুমি দেখো মানে ইটস আ লাভ স্টোরি, কিন্তু একটা সাইড যেটা আগে হয়তো এক্সপ্লোর করা হয়নি, সেখানে কয়েকটা সিন ভালো লেগেছে চোখ। আমার, হ্যাঁ মানে ভেরি এক্সপ্রেসিভ। বীর জারাতে যেমন উনি কয়েকটা জায়গায় করেছেন, মানে আই ওয়াজ সো মেসমারাইজড। মানে সি দিজ অফকোর্স দে আর অ্যাক্টার্স, দে আর ভেরি গুড অ্যাট হোয়াট দে ডু, বাট কমার্শিয়ালাইজেশন যেখানে ওনাকে করে ফেলা হয়েছে সেগুলো আমার ভালো লাগে। ভালো লাগে, ওরা okay. যদি কমার্শিয়ালাইজেশন না করে, অফকোর্স ইউ কান্ট সে দ্যাট, মানে আই এম বিং ভেরি ভেরি No, of course. কি বল গ্রিডি অ্যান্ড ডিমান্ডিং, আই এম সেইং না আমার তোমার থেকে এটাই চাই। একদম। হ্যাঁ, তো আমার ওটা খুব, বাট ফর মি আই এম ইউ নো দ্য ইরফান খান গার্ল, I'm that kind of girl. For me, Legend. like life is lunchbox. Legend. Oof. For me, life is like that. ওটা এটা হবে, এরকম ভাবে হয়। তো for me, it's like that. And also, with time, আমার মনে হয়েছে SRK এর পেয়ারিংটা কারেক্ট হয়নি। হতে পারে যে ওনাদের কি মনে হয়েছে, আমাদের পেয়ারিংটা ঠিক হয়নি। মানে the magic that he created with Kajol and Rani Mukherjee, সেটা আমার মনে হচ্ছে কোথাও না কোথাও I'm not getting that magic. I think everybody, like for SRK, he's such a person, মানে এমন একটা করে পার্ট তোমার কাছে ছেড়ে দিয়ে চাইবে, you'll crave more of that. মানে যেটা তুমি ধরো বলছো এখন, মানে কয়েকটা অ্যাসপেক্ট জাস্ট থেকে যায় কিন্তু অ্যাবাউট SRK, মানে and you keep looking for that, and I think that is also beauty of him. মানে আমি ডাই হার্ড SRK ফ্যান। হ্যাঁ, সবাই রাহুল দাস থেকে শুরু করে, রাহুল দা তো প্রথমেই বলেছে আমি বানিয়েছি ফিল্মটা এটার জন্য। It is a tribute to SRK 90s love stories. মানে তুমি যখন ছবিটাও দেখবে, I think সবার জন্য it will be a trip into nostalgia, কিন্তু in a Gen Z setting. আর ওইটা আমায় এত ইন্ট্রিগ করেছিল ফর দিস ফিল্ম, যে জেনজিরাও 90sদের মতো ভালোবাসতে পারে। যে এখন বলে না, এখন তো সবই ফোনের পেছন থেকে, এখন সবই মানে ওই SRK গ্র্যান্ডার অফ লাভ, যে ভালোবাসার জন্য সব করতে পারি, ওইটা এই ছবিতে আই থিঙ্ক কোনোভাবে ফেরত আসছে, যেটা আই থিঙ্ক সবার খুব ভালো লাগবে। নিশ্চয়ই ভালো লাগবে। আর ওনার আরেকটা জিনিস, SRK এর আরেকটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে the way he talks with so much respect. I've seen his interviews, he talks with such controlled, measured respect. উনি না কখনো কাউকে আমি মানে ছ্যাবলামি, I'm sorry for using this term, কখনো I have never seen him do it. একদম তো না। ওটা আমার খুব ভালো লাগে, very আর appreciated. ওটা কিন্তু মানে মেক্স আ পারসন ডিফারেন্ট। মানে কি বলতো, তুমি যেই নিজেকে একটা সার্টেন ভাবে প্রেজেন্ট করবে, লোকেরা তোমাকে ততটাই সিরিয়াসলি নেবে। তুমি যদি এসে, তুমি যেটা বললে, ছ্যাবলামি করো, তাহলে তোমাকে লোকেরা সিরিয়াসলি কেন নিতে যাবে? তোমার ওইটাই ইমেজটা হয়ে যাবে। আর যেটা আমার ভীষণ ভালো লাগে অ্যাবাউট SRK ইজ হিজ রেসপেক্ট টুয়ার্ডস উইমেন। মানে যেটা উনি একজন ইন্টারভিউতে বলেছিলেন, যে আমি আজকে আমার ব্রো এর সাথে যেইভাবে কথা বলবো, আমি একটা কিন্তু মহিলার সাথে সেরকমভাবে কখনো কথা বলবো না। বা ওই ক্ল্যারিটিটা আই থিঙ্ক ইটস ভেরি বিউটিফুল, and it's very charming. It's very charming and everybody deserve respect. I feel যে আমাদের এখানে যেমন আমাদের সেটে there's a strict rule, you cannot call anyone তুই। আমাদের এখানে একদম রুল, সে তোমার থেকে ছোট হোক বড় হোক, বিকজ ইউ ডিজার্ভ দ্যাট রেসপেক্ট। বাট এটা ইনফোর্স কেন করা হয়েছে? বিকজ না করলে লোকে এটাকে খুব ক্যাজুয়ালি নিয়ে নিচ্ছে, ও ছোট তো, ওকে তো খেলো করে দিচ্ছে। সো you know, sometimes it is very important to let people know যে whichever role you are in, you deserve the respect. ছোট বাচ্চা also deserves the respect. বাউন্ডারিজ খুব ইম্পর্টেন্ট, বাউন্ডারিজ খুব ইম্পর্টেন্ট, নইলে লোকেরা উইল ওয়াক অল ওভার ইউ। আর আমার প্যারেন্টসই আমায় শিখিয়েছে যে বড় বলেই যে তোমাকে বড়দের ওপিনিয়ন রেসপেক্ট করতে হবে, আর ওনারা তোমার কথা শুনবে না, সেটা কিন্তু একেবারেই ঠিক নয়। আর ওইটা আই থিঙ্ক যত চেঞ্জ হবে তত আরও আমরা টাইমসের সাথে এগোতে থাকবো। কারণ কি দেখো,
এভরি জেনারেশন ইজ নতুনভাবে মানে আসছে, অনেক চেঞ্জেস থাকে, কিছুটা ভালো কিছুটা খারাপ। সব তো প্রিভিয়াস জেনারেশনের ব্যাপারেও সব ভালো সব খারাপ নয়, আমাদেরও সব ভালো সব খারাপ নয়। কিন্তু যখনই ওইটা হয়ে যায় যে না বড় মানেই সব ঠিক, ছোট মানেই সব ভুল, ওইখানে ওই ডিস্টিংশনটা এলে আমার মনে হয় একসাথে এগোনো যায় না, আর তখনই সব জিনিসপত্র স্ট্যাগনেন্ট হতে থাকে, উন্নতিটা আর হয় না আর কি। সো ওটা মানে রেসপেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট বোথ ওয়েজ। হ্যাঁ, যেমন অনেক সময় দেখবে আমাদেরকে অ্যাটলিস্ট আমাদেরকে ছোটবেলায় এটা বলতো, তোরা মাঠে ঘাটে খেলিস না। আরে মাঠঘাট থাকলে তো খেলবো, কোথায় মাঠঘাটই তো উঠিয়ে দিয়েছে। তো ওই দিকটাও দেখতে হবে যে কিরম ভাবে সারা সব দিকটা ইভলভ করছে। ইটস অফকোর্স নট গুড টু সে গ্লু ইউর সেলফ ইন ফ্রন্ট অফ আ টিভি, কিন্তু তুমি কি করবে, হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ টু দ্যাট? আজকাল তো লোকে জয়েন্ট ফ্যামিলিতে থাকে না, পিপল আর অল হ্যাভিং 1 or 2 kids. Where is that space for the child to study and play and have fun? আগে তো এটা ছিল না, লোকে তো মানে people used to have, হ্যাঁ, para culture, which is very beautiful. Very beautiful. In its way, it's a beautiful thing. হ্যাঁ, and আরেকটা জিনিস স্ট্রেস বাস্ট করে। আজকাল আমরা এত স্ট্রেসফুল এনভায়রনমেন্টে, ইউ নিড পিপল টু টক টু, এন্ড ইউ পিপল, এটা খুব লোকে ভুল বোঝে। দের ইজ আ ডিফারেন্স বিটুইন বিং লোনলি অ্যান্ড বিং অ্যালোন। This is something people have to understand. That's something so beautiful you said, because I feel মানে এটা আমি খুব ডিপলি ফিল করি তুমি যেটা বললে। ডিফারেন্সটা কিন্তু সবাই বোঝে না। আমার কিন্তু আজ 50টা বন্ধু থাকতে পারে, কিন্তু আই ক্যান ফিল দ্য লোনলিয়েস্ট আইভ এভার ফেল্ট। আর একা থাকা মানে যে আমি লোনলি তা কিন্তু নয়। আমার ওইটা আই থিঙ্ক ইজ আ ব্যালেন্স, যেটা সবাই একটা ইনার জার্নি, যেটা সবাইকে করতে হয়। ফার্স্টলি ফাইন্ডিং ইয়োর ট্রাইব, মানে তোমার ধরনের লোকেরা তোমাদের আশেপাশে যে তোমার ওয়েল উইশার, সেই একটা গ্রুপ কিন্তু সবারই দরকার হয়। আমরা তো লাইফে একা চলতে পারবো না, আমাদের সবাই মিলিয়ে মিশিয়ে চললে আরও সুন্দর হয় ব্যাপারটা। তো ওই রকম লোকজনকে খোঁজা ইজ খুব ইম্পর্টেন্ট, যারা তোমার জন্য ওই স্পেসটা হোল্ড করতে পারবে, যে তুমি আজকে ওদের সামনে, আমি কমপ্লিটলি হিয়া হতে পারবো ওদের সামনে, আর আমি জানি ওরা আমায় জাজ করছে না, ওরা আমায় জ্ঞান দেবে না, ওরা আমায় অন্য কিছু হতে বলবে না, ওরা আমাকে হিয়াভাবেই অ্যাকসেপ্ট করে। সেটা হচ্ছে একটা ওই লোনলিনেসটাকে ট্যাকেল করতে হেল্প করে। কিন্তু বিইং অ্যালোনেও কিন্তু নিজের সাথে একটা জার্নি ডেভেলপ করা খুব দরকার, কারণ তো সবার লাইফ আছে, সবসময় তো তোমার জন্য সবাই থাকবে না, আর নিজেকে চেনাটা খুব দরকার। আর তুমি যেই দিন নিজের সাথে সময় কাটাতে পারবে না, সবচেয়ে মানে এটা আমার অনেক ছোটবেলা থেকে, বিকজ আমার বন্ধু খুব কম, আমি এটা একটা কনসিয়াস ডিসিশনই বলতে পারো। মানে ছোটবেলা থেকে অনেক দেখে আমি বলছি না আমি একটু ওল্ড সোল, মানে তো ওইটা আমি কখনোই মানে আমার ওরকম 50টা বন্ধু হয়নি, বা আমি যেরকম পার্টি করতে পছন্দ করি না, তো আমার বেশি সোশ্যাল ইন্টারাকশন ওইদিকে হয় না। অনেক জিনিস যেগুলো কুল মনে হয় লোকেদের, আমার সেগুলো কুল লাগে না। তো সেইভাবে আমার সোশ্যাল সার্কেলটা খুব ছোট, কিন্তু আমি জানি ওইটা এমনই মানে আমাকে ধরে নেবে যে যাই হয়ে যাক না কেন ওরা আমার জন্য সারাক্ষণ থাকবে। তো ওইটা আমাকে হেল্প করেছে। আর আরেকটা হচ্ছে ওদেরও তো লাইফ আছে, আমি তো সারাক্ষণ সবসময় কাউকে আমার পাশে পাবো না, তো তখন নিজের কোম্পানিটা এনজয় করাটা ইজ খুব ইম্পর্টেন্ট। মানে আমি জানি আজকে আমার সকাল থেকে তুমি একা ছেড়ে দিলে, আমি জানি আমি এটার পর এটা করবো, ওটার পর ওটা করবো, আমার দিনটা কেটে যাবে। সো সবসময় কারোর দরকারটাও কিন্তু খুব একটা ভালো মানে জিনিস নয়, সবকিছুর একটা ব্যালেন্স থাকা উচিত। আর কেন আমি এটা জিজ্ঞেস করছি, জেনজির অনেক বদনাম, জেনজির অনেক প্রচুর এই বদনাম, আমরা তো কোনো কিছুই ঠিক করি না, ঠিক করে করি না। কিন্তু এই যে তোমার এই মিষ্টি একটা প্রেমের গল্প আসছে, সেটা অফকোর্স ঠিক ভ্যালেন্টাইন্স একদিন আগে রিলিজ করছে 14। তো আমাদের এখানে তো আমরা 14 ফেব্রুয়ারি অতটা ইম্পর্টেন্স দিই না, যতটা আমরা 23rd কে দিই, মানে সরস্বতী পুজো যেই তিথিতেই পড়ে সেটা দিই, ঠিক আছে। সো আমাদের কাছে ওটাই কিন্তু আমাদের ভ্যালেন্টাইন্স ডে। তো তুমি কিরকম ভাবে দেখো, মানে ডিড ইউ এভার গো আউট, তুমি কখনো এরকম এনজয় করেছো, শাড়ি পরে হলুদ কালারের করে আমি বেরাবো? হ্যাঁ, ওটা প্রত্যেক সরস্বতী পুজো শাড়ি পরে, হলুদ শাড়ি পরে বেরোতে তো হবেই। সব বন্ধুরা মিলে, আগে তো আমাদের বিল্ডিংয়ে পুজো হয়, তো সকালে উঠে গিয়ে পুজো দেওয়া, তারপরে সবাই মিলে ভোগ খাওয়া, ওই একটা তো মানে চার্ম আছেই। দেখো আমার মনে হয় ওই দিনে আকাশটাই আলাদা হয়, আমার সবসময় মনে হয় পুজোর দিনগুলো আকাশটাই আলাদা হয়ে যায়। তো ঘুম থেকে ওটা থেকে মানে
আকাশের রং বলো, ক্লাউডস বলো, সবকিছু ডিফারেন্ট হ্যাঁ, লাগে। ছোটবেলা না বইগুলো রেখে দিতাম যে আর ধরতে বলবে না, আর পড়তে হবে না। আজকে পড়বো না, ওটারও একটা খুব মজা ছিল কিন্তু। এক্সাম সিজন আর সরস্বতী পুজো ফেব্রুয়ারিতে যখন হতো তখন ঠিক পরীক্ষার আগে হতো। গভর্নমেন্ট স্কুলে একদম মানে প্রথমেই মানে পরীক্ষা, আরে 2 জানুয়ারি থেকে পরীক্ষা দিতে হবে, এত রাগ হতো মাসে এনজয় করবো না। ওটাই। আর তারপরে বোর্ডস হতো ওই ফেব্রুয়ারির টাইমের পর থেকে, কিন্তু ওই একদিন তো পড়া হবে না, ওই দিন তো কিছুতেই হবে না। ওই দিন সুন্দর সেজে গুজে বেরোবো, তখন ভগবানকে ভীষণ মেনে ফেলেছি। না আজকে পড়তে নেই, কি করে পড়বো, আজকে actually করা যায় না। বাট ওই দিকে আই থিঙ্ক হ্যাঁ আমি যেহেতু একটু স্পিরিচুয়াল ইনক্লাইন্ডও বেশি, তো আমার জন্য পুজোর দিনগুলো খুব স্পেশাল। তো আমার ভালোই লাগে, মানে সবাই বন্ধুরা মিলে, মানে আমার বন্ধুর গ্রুপটাও ওরকম যে আমরা আজকে হয়তো গিয়ে কোনো একটা মন্দিরে পুজো দিয়ে আসি, মানে ওটাই আমাদের আউটিং, চ আজকে যাবি, চ একবার একটু ঘুরে আসি, মানে ওটাই আমাদের খুব একটা কমফর্ট আছে। তো ওইটা খুব ভালো লাগে। আর সরস্বতী পুজো তো আরেকটা মানে ব্যাপার, যে গান বাজে, পাড়ার পেছনের পাড়ায় গান বাজে, সেটা সকালবেলা ওটাতেই চোখটা খোলে, তারপরে মাইকে মানে মন্ত্র বলা হচ্ছে, ওইটা একটা ডিফারেন্ট মানে ফিলিং অলটুগেদার। সো তারপরেই আমাদের ছবি মন মানে না, রোমান্টিক ফিল্ম, তো সবার তো যাওয়া উচিত, বন্ধু বান্ধব, রাহুল, রণজয়, ফ্যামিলি, ইটস আ ফ্যামিলি ফিল্ম। তো সবাইকে নিয়ে আমার মনে হয় ছবিটা দেখতে যাওয়া উচিত, কারণ ওই বসন্তর ফিলিংটা কিন্তু ওই ভালোবাসার ফিলিংটা পুরোপুরি ভরে ভরে এই ছবিটাতে পাবে। এবার অবশ্য 23শে জানুয়ারিটা ভীষণ স্পেশাল, কারণ এবার সরস্বতী পুজো প্লাস আমাদের নেতাজির জন্মদিন একসাথে আসছে আর কি, এবার এরকম ভাবেই পড়েছে। তো আই ফিল লাইক, তবে হ্যাঁ জানো তো কেন এই কথাটা বললাম, আমাদের একটা টেন্ডেন্সি আছে নস্টালজিয়ায় পড়ে থাকা, স্পেশালি দ্য বেঙ্গলি পপুলেশন, যাদের টেন্ডেন্সি আছে নস্টালজিয়াতে পড়ে থাকা। তো আমরা ওটাতে থাকি, বাট আমরা নতুনটা কিছু করি না। আই থিঙ্ক ইউ শুড লার্ন ফ্রম দ্য পাস্ট আ লট, বাট ইউ শুড অ্যাপ্লাই টু টুডেজ সেটিংস। তাহলে আমার মনে হয় খুব ভালো That is হবে। again another beautiful thing that you said. তুমি সত্যি খুব মানে ফার্স্টলি তুমি খুব সুন্দরভাবে গুছিয়ে কথাটা বলো, যেটা I still struggle with, so I really admire that Thank in you. you. When I thought I must say this, but ওটা কিন্তু একদম ঠিক কথা, মানে এটাই যে জেনজি সব ভুল করছে তার কিন্তু সেটা কিন্তু একদমই ঠিক নয়। মানে অনেক জেনজিকেই ট্রোল করা হয় যে ওরা তো কিছুই জানে না, বয়সটা বাড়ুক তারপরে বুঝবে লাইফে। হ্যাঁ নিশ্চয়ই বুঝবো, মানে অফকোর্স আমরা যেটা 20 বছরে জানি সেটাই নিশ্চয়ই আমাদের লার্নিং হবে না 50 বছর বয়সেও। নিশ্চয়ই একজন যিনি ধরো 50 বছর বয়স তার, সে আমাদের থেকে অনেকটা হয়তো বেশি জানে, কিন্তু আমাদের তাই বলে যে 20 বছরে এখন যেগুলো আমরা শিখছি যে খারাপ, তার সেটা কিন্তু কোনো মানে হয় না। আমার মনে হয় যদি আমরা একটা পারফেক্ট অ্যামালগামেশন তো কখনোই রিচ করা যায় না, কিন্তু তাও চেষ্টাটা যদি করা হয় যে আমরা পাস্টের ভালো জিনিসগুলো ধরে রাখি, যেই জিনিসগুলো চেঞ্জ করার দরকার সেগুলো চেঞ্জ করে এখনের টাইমটা নিই, তাহলে আই থিঙ্ক আরো সুন্দরভাবে সবাই মিলে একসাথে এগোতে পারবো। নইলে কি হয় বলো তো, একটা জেনারেশন গ্যাপ। হ্যাঁ, আর স্ট্যাগনেন্সি চলে আসবে, Stagnancy you will চলে not be able to move forward. এক্স্যাক্টলি। আর খুব তখন একটা বিটারনেসও চলে আসে তখন। এই যে ধরো আজকে মানে ওইদিকে আমি ভীষণই গ্রেটফুল, আমার মা এমনই একজন মানুষ যে আমার বেস্ট ফ্রেন্ড, মানে আমি এমন কোনো টপিক নেই যেটা নিয়ে আমি কথা বলতে পারি না, কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি ধরো একটা ডিসকানেক্ট হয়ে যায় অনেক প্রিভিয়াস জেনারেশনের মানুষদের সাথে, যারা হয়তো ওইটাই ভাবতে চায়। মানে দেখো টাইম পাল্টে গেছে, লোকেরা বলে না যে তোমাদের এখন এত বেশি কেন মেন্টাল হেলথ নিয়ে কথা বলা, জাস্ট বিকজ তোমরা কথা বলোনি বা বলতে পারোনি তার মানে এই নয় যে এটা কিন্তু নেগলেক্ট করা উচিত। কারণ আমার মনে হয় তুমি মেন্টাল হেলথ নিয়ে কথা বলে যারা স্ট্রাগল করছিল ওই সময় কিন্তু কথা বলতে পারেনি, তুমি তাদেরও জায়গা করে দিচ্ছ। সবাই যত এইসব ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে, আর আমাদেরও দেখো আমরা ছোটবেলা থেকে জন্মেছি সোশ্যাল মিডিয়ার যুগে, যেখানে কম্প্যারিজন, আমরা ফোন খুলি, ও এর তো এটা আমার থেকে বেটার দেখতে, এটা আমার থেকে বেটার, ওর লাইফে এটা হয়ে গেল, আমার থেকে ছোট বয়স, আমি তো এটাই করতে পারলাম না। এইগুলো তো আসছে, ফ্যাক্টর ইন করছে, তো তুমি তো ওটা নেগেট করে দিতে পারো না, ও তোমাদের কেন এত মানে ইস্যুস, কেন তোমার ইস্যুস সবসময় ছিল, আমরা তো এখন কথা বলছি। হ্যাঁ, আর সব থেকে বড় কথা কি জানো তো, আগে তুমি আমাদেরই পাস্টটা দেখো, ধরো আমার বাবাদের ফ্যামিলির দিকে, সো এইসব জিনিসপত্রতে কি হয়েছে, 1 person's income was able to suffice 8 people, 9 people, that was okay. Now 3 people also cannot suffice. That is something you have to understand. যে
the environment is making us, molding us in such a way that we have to go towards that. There is no other way. তুমি যদি কাউকে জিজ্ঞেস করো, যে কোনো womanকে, because women are nurturers, given an option, would you want to stay at home and raise your children, or would you want to go out? They will choose raise our children. Even if they are modern, they are very smart, they are educated, but women want to do that. But if there is no option, then তখন কি হবে? What do you do then? You have to go out, you have to earn, you have to make sure that your children are provided. তো এই যে একটা, এই জিনিসটা লোকে বোঝে না, আমরা তো করতাম না, আমাদের সময় তো ছিল না। আর অনেকে কিন্তু এটাও আছে, এই ওই অ্যাসপেক্টটা যেরকম আছে, আরেকটা অ্যাসপেক্ট আছে হয়তো অনেকের ইচ্ছে নেই যে আমি আজকে মানে হয়তো কেউ চুজ করলো যে আই ডোন্ট ওয়ান্ট টু বি এ মাদার, সেটাও জাজ করা। জাজ তো ডেফিনেটলি। তুমি কি করে এটা ডিসাইড করলে যে তুমি মাদার হতে চাও না? আমার মনে হয় এনি ইন্ডিভিজুয়াল, ছেলে হোক মেয়ে হোক, তারা তাদের মতো করে লাইফটা কাটাবে। লাইফটা কার? তাদের। তারা যদি কাউকে হার্ম না করে, তারা যদি অন্য কাউকে হিন্ড্রেন্স না করে, তাহলে সে যেই পাথটাই চুজ করে নিক, সেটা আজকে ফর আ ম্যান হোক বা ফর আ ওম্যান হোক। হু আর উই টু ডিফাইন যে এইটাই হতে হবে, যে ম্যান মানে গিয়ে এই করতে হবে, ওম্যান মানে গিয়ে এই করতে হবে। একটা ইন্ডিভিজুয়াল সে যেরমভাবে নিজের লাইফটা কাটিয়ে খুশি থাকে, তাকে সেরমভাবে থাকতে দাও। লিভ অ্যান্ড লেট লিভ, এটা হচ্ছে আ মান্ত্রা দ্যাট আই ফলো। যে কাউকে যেরকম আমি মানে জাজ করাটা বা এইটাই করতে হবে, আই থিঙ্ক ওই মানে ওই দিকে গেলে না, আমার লাইফটা তো আমি লিড করলাম, দিয়ে আমি কন্ট্রোলও করবো যে অন্য কেউ নিজের লাইফটা কেমনভাবে লিড করবে, সেটা তো ফেয়ার না। মানে তোমাকে এত কথা জিজ্ঞেস করছি কারণ তোমার থ্রু দিয়ে লোকে জানছে, মানে আমাদের অডিয়েন্স জানছে যে জেনজি এক রকমের হয় না, অনেক রকমের হয়। উই ওয়ান্টেড আওয়ার অডিয়েন্স টু নো দ্যাট। Absolutely, and we all have our life paths. So let us be. Live and let live. So হিয়া, তোমার আপকামিং কোনো প্রজেক্টের ব্যাপারে বলো যেগুলো আসতে চলেছে। আমার আপকামিং এখন শুধুমাত্র মন মানে না আসতে চলেছে, দ্যাট ইজ মাই কমপ্লিট ফোকাস। তো আমি আশা করছি যে মন মানে না বেরোলে, আমার কাজ দেখতে পারলে আমি হয়তো আরও কাজ করতে পারবো। বাট এইটাই আমার চেষ্টা আছে যে আরও ভালো ভালো কাজ করতে চাই, অনেক ডিফারেন্ট ধরনের রোল করতে চাই। মানে কি বলতো, অ্যাক্টরের তো ওটাই থ্রিল, যে আজকে আমি এটা করব, কালকে আমি একটু অন্য কিছু একটা করব, ওই ডিফারেন্ট জিনিস হয়ে ওঠা, ডিফারেন্ট মানুষ হয়ে ওঠা, তো সেইটা খুব ইন্ট্রিগ করে। তো আশা করছি যে আস্তে আস্তে আফটার মন মানে না কিছু একটা আরো দর্শকের সামনে। তোমাকে যদি অপশন দেওয়া হয়, তুমি কিরকম নেগেটিভ রোল করতে চাইবে? ভালো লাগবে ওটা? আমি সব ধরনের রোল করতে চাই। কোনটা বেশি ইন্ট্রিগ করে? যেরকম আমার একটা হচ্ছে, अगेन আমার একটু সাইকোলজি ইনক্লিনেশনটা আছে, তো একটু সামবডি, যেরকম ধরো যদি আমি রিপ্রেজেন্ট করতে পারি কেউ, মেবি লাইক I don't know how to put it, মানে something with a psychological backing, যে গ্রে শেডস, আই থিঙ্ক গ্রে শেডস, অফকোর্স মানে আমি ব্ল্যাক হোয়াইট গ্রে সব করতে চাই, বাট আই থিঙ্ক গ্রে ক্যারেক্টার্সের যে লেয়ার্সগুলো আছে সেটা এক্সপ্লোর করতে খুব, আই থিঙ্ক ফর এনি অ্যাক্টর দ্যাট ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। তো এটা আরেকটা কেউ বলেছিল না আমাদের কাস্টের, I was speaking to Shweta and I think Shweta di must have said. she was like that. Yeah, she was like, she wants to play the role of old people, old characters, and she wants to be she wants to talk about no, আরেকটা কি বলেছিল, if I'm not mistaken, she said she wants to the fact that she has grey hair, or she's enjoying that. Yeah, and I'm like, yeah, same page. I also, I'm gonna rock the salt and pepper look, and I'm gonna show the world. Exactly. So then again, live and let live, right? মানে তোমার চুল তুমি কি করবে সেটাও অনেকের অপিনিয়ন থাকবে, যে কেন তোমার তো অত বয়স নয়, তুমি কেন এখন থেকে সাদা চুল স্পোর্ট করবে? আরে আমার ইচ্ছা, আমার খুশি থাকতে দাও। আমি তো বলছি, আমি সবাইকে সবার মতো থাকতে দাও। অফকোর্স আই থিঙ্ক ইট লুকস গ্রেট। আমি তো করবোই, ভাবছিলাম করবো, তো একটা ছোকরাকে পটাবো, আমি বলবো দেখো রিভার্স সাইকোলজি। দ্যাট উইল বি রিয়েলি কুল, দ্যাট উইল বি রিয়েলি কুল। আমি কিন্তু ওই ইনস্টাগ্রামে ছবিটা দেখতে ওয়েট করছি। আচ্ছা, আর what about your father? মানে any movie that of course your father has worked, Saswata Chatterjee has worked in, that is very close to your heart? There are couple. Okay. কিন্তু আমার মনে হয় বাবার ওয়ান অফ হিজ শ্রেষ্ঠ পারফরমেন্সেস, যেটা সবচেয়ে আমার মনে হয় এমনই একটা ছবি যেটা কিন্তু আমি একবারের বেশি দেখতে পারিনি। মেঘে ঢাকা তারা বলে একটা ছবি করেছে বাবা, যেখানে বাবা এমন সুন্দর অভিনয় করেছে, আর গল্পটা এমন যে নিজের, আমি তো দেখছি আমার বাবা হিসেবে, আফটার আ পয়েন্ট আমি দুবার দেখতে পারিনি ছবিটা, এত কষ্ট দিয়ে ক্যারেক্টারটা গেছে।
দ্যাট ইজ আ পিকচার আই থিঙ্ক যেখানে বাবার অভিনয় ইজ জাস্ট ব্রিলিয়েন্ট অ্যাজ অলওয়েজ। I have seen it. It is. দিয়ে আরেকটা আমার কাজ ভীষণ প্রিয় হচ্ছে নাইট ম্যানেজারের বীজের রোলটা। যেরকম সুন্দরভাবে বাবা ওই ক্যারেক্টারটায় ঢুকেছিল, কিছু ওভার্টলি চড়া না করে, মানে হয় না একটা এইটা মানে স্টিরিওটাইপড মানে এটাই হতে হবে, ওইটা আই থিঙ্ক হি বিউটিফুলি ব্যালেন্স দ্য রোল। তারপরে আমার বাবাকে নিজের বাবাকে অফকোর্স হিরো হিসেবে দেখতে খুবই ভালো লাগে, তো আবার প্রলয় ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর এখন আরেকটা ছবি আসছে বাবার, হোক কলরব। আমার বাবাকে এইরকম ভীষণ একটা স্যাসি কপ, ভেরি কুল কপ চরিত্রে দেখতে খুব ভালো লাগে। হোক কলরব আই থিঙ্ক কালকে রিলিজ release করছে, করছে। প্লিজ দেখবেন ছবিটা। ওইটায় মানে এত ইম্পর্টেন্ট একটা ইস্যুতে, ইটস অ্যাবাউট র্যাগিং, ওই ইম্পর্টেন্ট ইস্যুতে। আর বাবা আমায় এসে বলেছিল, বাবার জন্য তো প্লিজ দেখবেনই, আর বাবা বলেছিল এক ঝাঁক অনেক নতুন মানে অ্যাক্টররা কাজ করেছে, যেটা বাবা কান্ট স্টপ টকিং অ্যাবাউট হাউ গুড দে আর। তো আমি জানি ছবিটা খুবই খুবই ভালো হবে, সো ওইটার জন্য আমি ভীষণ এক্সাইটেড। So it is about bullying and It's about ragging. Oh, ragging. Yes. Okay. So So I'm it's also very excited. আমাকে দেখতে হবে। আই থিঙ্ক ইউ লাভ ইট। তো এগুলো আমার বাবার কয়েকটা কাজ যেটা ইজ ভেরি স্পেশাল। মানে for me, হাত কাটা কার্তিক will always be that that person is- is like হাত কাটা গেছে, মানে like ভূতের ভবিষ্যতে he just made, মানে ওনার কতটুকু মানে রোল ছিল, উনি অতটা ছিল না, উনি সুপারি কিলার, উনি পুরো সুপারি কিলারই হয়ে গেছেন। আর উনি তখন যেভাবে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করেছেন, আমি তো ওটাই আমার নেই হাত নেই, and ওনার পুরো ম্যানারিজমস যে সত্যি নেই, মানে উনি নেই। ওরকম ভাবেই অ্যাক্টিংটা করেছেন অ্যাকচুয়ালি মানে। আর তবে যেভাবে নিজের মৃত্যুটাকে উনি ডেসক্রাইব করেছিলেন উইথ সো মাচ ক্যাজুয়ালনেস ওখানে, মানে সবই আমি Thank you দেখেছি, so much. সবকটা ক্যারেক্টারই আমার খুব ভালো লাগে, বাট ভূতের ভবিষ্যতের ক্যারেক্টার উইল অলওয়েজ বি ভেরি ক্লোজ টু মি। হ্যাঁ, লট অফ মাই ফ্রেন্ডস সে দ্যাট, সবাই আমাকে এখনো মিম পাঠায়, বিকজ ওটা এমনই একটা ক্যারেক্টার যেটা মানে এতগুলো মিমস হয়েছে ওটায়, যে আমি প্রায় পেতে থাকি ওইটায় সব মিমস। আর আরেকটা যেরকম বব বিশ্বাস, আই থিঙ্ক বাবা যে কয়েক মিনিটের রোল ছিল, কিন্তু যে ইম্প্যাক্টটা ফেলেছিল ওই ক্যারেক্টারটা, এখন আমার সাথে অনেকে, আমি কাউকে নমস্কার করলে সে আমাকে দেখে বলবে নমস্কার 1 মিনিট, আমি এটা যদি আমার তো ওইটা একটা আছে। সো মাচ ইনোসেন্স না ওই ফেসের মধ্যে ওনার ছিল, যে কেউ বুঝতেই পারবে না যে দিস ম্যান ইজ আ কন্ট্রাক্ট কিলার। আবার নিজে গুলি মেরে কিন্তু আবার প্রে করছে। And ক্ষমা বিদ্যা করে বালানের দিও, করতে ক্যারেক্টারকে হয়। যখন উনি পুশ করলেন না মেট্রোর সামনে, ওই যে একটা ফিয়ার, যে ভয় তারপরে দেখালো, ওখানে ইন্টারভেল পয়েন্ট, মানে হি ক্যান ব্রিং এনিথিং টু লাইফ, মানে জাস্ট ওনাকে টাচ করতে বাবা হবে। এটা শুনে খুব খুশি হবে, আমি শিওর বাবা দেখবে ইন্টারভিউটা। I just hope he doesn't think যে আমি ওনাকে মাখন লাগাচ্ছি, না, এটা যেন উনি একদমই কখনো না না, ভাবেন, because একদমই I'm না। genuinely saying, মানে আমি I know. ভীষণ I'm in in awe awe of of his his performance. That is so sweet, And not thank only, you. মানে his performance is like, যেটাই উনি করেছেন, মানে it always felt like he is no longer Saswata Chatterjee, he is that character. And একদম। I want to be that in my life. I want to be, Eh, as an same. actor, I want to achieve that spot in my Yeah. life. So yeah, we have to end this podcast. যদি না করতে পারতাম খুব ভালো হতো, হ্যাঁ, but we have to end this. তো যাওয়ার আগে তুমি আমাদের অডিয়েন্সকে একটা ছোট্ট মেসেজ দাও। তো এটাই বলবো যে এটা আমার প্রথম ছবি, মন মানে না, বেরোচ্ছে অন দ্য 13th of February। অনেক অনেক ভালোবাসা দিয়ে অনেক খেটে আমরা এই ছবিটা বানিয়েছি। এই ছবিটা আমাদের টিমের সবার জন্য মানে অনেক কারণে ভীষণ স্পেশাল। তো আমরা আশা করছি যে আমরা যখন ছবিটা রিলিজ করব আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে, যেরমই লাগবে জানাবেন, কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি যে একদম নস্টালজিয়াতে ভরা একটা ছবি, প্রেমের ছবি। আপনি কিন্তু হল থেকে হাসি মুখে বেরোবেন, আর ওই ফিলিংটা আপনার সাথে অনেক দিন থাকবে, এইটুকু গ্যারেন্টি দিতে পারছি। তো প্লিজ দেখবেন 13th of February, মন মানে না। থ্যাংক ইউ। Thank you, Hiya. Thank Thank you you very so much for the much. message. It was such a beautiful interview. I had such a great time talking to you. The way you made everything flow. I think আমরা এত কিছু নিয়ে কথা বলেছি না, মানে আমাদের কথা শেষ হচ্ছে না। আর আমি যেটা বললাম, তুমি এত আর্টিকুলেট অ্যাবাউট যেরকম ভাবে তুমি সবকিছু মানে বললে, আমি তোমার অনেক কটা জিনিস কিন্তু আমার সাথে আজকে ক্যারি ফরওয়ার্ড করবো, আর ওই লাইনগুলো আমি নিজের বলে চালাবো, আমি মজা করছি, আমি বলবো। আর রাত্রিকা দি বলেছিল। Thank you so much.
সো আপনাদেরকেও বলছি আপনারা দেখবেন, মুভিটা 13 ফেব্রুয়ারি রিলিজ করছে। আর আমাদের পডকাস্টে কমেন্ট করবেন কেমন লাগলো দেখে, অ্যান্ড এই পডকাস্টে আসার পর হিয়াকে কেমন লাগলো ডেফিনেটলি বলবেন। আপনাদের সবার সাথে আবার দেখা হবে ইন দ্য নেক্সট এপিসোড।